1986 সাল। আর ওই সময়ে এই জাহাঙ্গীর ভাইয়ের বয়স ছিল 16 বছর। এই জাহাঙ্গীর ভাই এই শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের সতীশচন্দ্র হালদার উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে লেখাপড়া করতেন। জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি থেকে ওই স্কুলে যেতে হলে প্রায় 2.5 কিলোমিটার ঘন জঙ্গল বেষ্টিত বড় বড় বাগান বাড়ি সহ বিভিন্ন পরিত্যক্ত বিরান ভূমি এলাকা পাড়ি দিয়ে দক্ষিণ পশ্চিমে উক্ত স্কুলে যেতে হতো তার। এখন ওই সমস্ত এলাকায় অনেকে বসতি স্থাপন করলেও ওই সময়ের প্রেক্ষাপটে তেমন কোনো ঘরবাড়ি ছিল না, যেটাও ছিল তাও অনেক অনেক দূরে ফাঁকা ফাঁকা জায়গায় হাতে গোনা 2-1টা পুরনো বাড়ি। এবার আসি মূল ঘটনায়। 1986 সালের বৈশাখ মাসের কাঠফাটা গরমের কোনো একদিন বিকেল বেলায় জাহাঙ্গীর ভাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘন জঙ্গল বেষ্টিত পরিত্যক্ত একটি এলাকা অতিক্রম করার সময় তিনি দেখতে পান 12 কি 13 বছর বয়সী কয়েকটি বাচ্চা ছেলে সাদা এবং সোনালী রং মিশ্রিত অদ্ভুত টাইপের একটি সাপকে লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করছে। এর মধ্যে এই 2-3 জন বলছে, মার মার, সাপটিকে একবারে মেরেই ফেল, না হলে রাতে এসে কামড়াবে, এই বলে এলোপাথারি আঘাত করছে। তো জাহাঙ্গীর ভাই এগুলো দেখে ওই ছেলেগুলোকে ধমক দিয়ে বলে, এই সাপটারে মারতেছো কেন? তখন ছেলেগুলো বলে, এমনি মারছি, আমাদের সামনে দিয়ে যাচ্ছিল তাই মারছি, আমাদেরকে কোনো ক্ষতি করতে যায় নাই আর কি, হঠাৎ করে দেখলাম তাই মারা শুরু করে দিছি। তখন বলছে, না এটা ছেড়ে দাও। তোর বলে, না আমরা শুনছি যে সাপ আধা মরা অবস্থায় ছেড়ে দিলে ওরা পরে এসে প্রতিশোধ নেয়। তো এইটা একটা কুসংস্কার আর কি, অনেকে এটা বিশ্বাস করেন, যেই জায়গা থেকে ওই বাচ্চাদের মনের মধ্যে ওই জিনিসটা সৃষ্টি হয়েছিল। তো বাচ্চারা যখন এই বিষয়গুলো বলেন তখন জাহাঙ্গীর ভাই ওই ছেলেগুলোকে ধমক দিয়ে ওখান থেকে সরাই দেন। জাহাঙ্গীর ভাই দেখতে পান যে এই ছেলেগুলো যতটুকু আঘাত করেছে ওই সাপটির খুব করুণ অবস্থা, আর কয়েকটা আঘাত পেলেই মারা যেত নিশ্চিত। আর সাপটা দেখে জাহাঙ্গীর ভাই কেন যেন মায়া হয়। আসলে সাপ দেখে কিন্তু মায়া কারো হয় না ওইভাবে, কিন্তু এই সাপটির মধ্যে কেন যেন একটা মায়া লুকিয়েছিল। এই বিষয়টা আসলে জাহাঙ্গীর ভাই নিজেও জানেন না। আর ওই সাপটির যেই কালার বা রং, এটিও খুবই অদ্ভুত রকমের ছিল, সাদা আবার এটার উপর সোনালী রঙও ছিল। তো এই টাইপের সাপ উনি কখনো দেখেনও নাই। গ্রামের ছেলে বিভিন্ন টাইপের সাপ তো দেখেছেন, ফনা তোলা সাপ সহ বিভিন্ন ধরনের সাপ দেখেছেন, কিন্তু এই টাইপের সাপ উনি কখনো দেখেননি। এখন এই নিরীহ সাপটির এমন করুণ অবস্থা দেখে জাহাঙ্গীর ভাইয়ের মনে তো অনেক মায়া হয়েছে। তিনি ওই সাপটিকে একটি লাঠির সাহায্যে উদ্ধার করে পাশে জঙ্গল বেষ্টিত একটি পরিত্যক্ত পুকুর পাড়ে রাখেন। তারপরে পুকুর থেকে কিছুটা পানি উঠিয়ে ওই সাপটির গায়ে ছিটাতে থাকেন। এভাবে প্রায় 10 মিনিট উনি এরকম করেন, একবার নামেন পুকুরে, আবার ওঠেন, আবার সাপটির গায়ে পানি দেন। তো একটু পরে দেখা যায় সাপটি প্রথম অবস্থা থেকে কিছুটা সতেজ হয়েছে। তো এটা দেখে উনি চিন্তা করেন যে সাপটি একটু শরীরে শক্তি ফেরত পেলে এখান থেকে আস্তে আস্তে চলে যাবে। এই চিন্তা করে উনি ওইখান থেকে চলে আসেন। চিন্তা করেন, যাক একটা জীবকে উপকার করতে পেরেছি, নিরীহ একটা জীব মারাই যাচ্ছিল, ওটা তো আর কারো ক্ষতি করতে আসে নাই। উনি বাড়িতে চলে আসেন। ওই দিন গভীর রাত্রে জাহাঙ্গীর ভাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন তিনি এমন একটি নির্জন বাগানে রয়েছেন যেটা তার সম্পূর্ণ অজানা অচেনা। এমন স্থানে উনি আগে কখনোই আসেননি। তবে উক্ত বাগানটি দারুণ মনোমুগ্ধকর এবং বিভিন্ন প্রজাতির ফুল ও ফলে ভরা ছিল। আর চারদিক থেকে খুবই সুন্দর এক ধরনের ঘ্রাণ আসছে তার নাকে। এছাড়া চতুর্দিকে দারুণ একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল। উনি চিন্তা করলেন, এটা কোন এক মায়ানগরী, এটা তো বাস্তব জগতের সাথে কোনো মিলই নেই। উনি স্বপ্নের মধ্যে এটা চিন্তা করছেন, তবে স্বপ্নটা ওনার কাছে খুব বাস্তব বলে মনে হচ্ছে। এক সময় উনি আরো দেখতে পান ওই বাগানের ভেতর 14 কি 15 বছর বয়সী
খুবই অপরূপা সুন্দরী একটি মেয়ে, তার শরীরে বিভিন্ন জায়গাতে আঘাত লেগেছে এমন চিহ্ন দেখা যাচ্ছে। ওই মেয়েটি বেশ প্রাণবন্ত এবং হাসি খুশি অবস্থায় তার থেকে বেশ কিছুটা দূরে হাঁটাহাঁটি করছে, কিন্তু তার শরীরে আঘাতের চিহ্ন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ওই মেয়েটার সাথে ছোট্ট আর একটা মেয়ে রয়েছে, সেও ওই মেয়েটার সাথে হাঁটাহাঁটি করছে। তবে ওই ছোট্ট যে মেয়েটা, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, বাগানের এই মাথা ও মাথা বিচরণ করছে। তো জাহাঙ্গীর ভাই খেয়াল করেন যে ওই মেয়েটি তার দিকে তাকিয়ে মাঝে মাঝে মিটি করে হাসছে, তবে ওই মেয়েটি তার থেকে বেশ দূরত্ব অবস্থান করছে। ওই দুইজনই আর কি, ওই মেয়েটার সাথে ছোট একটা মেয়ে ছিল, ওরা দুইজনই বেশ দূরত্ব অবস্থান করছিল। এর মধ্যে ফজরের আজানের শব্দে জাহাঙ্গীর ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি তো লাফ দিয়ে উঠেছেন, উনি বলে উঠছেন, এই আমি কোথায় কোথায়, এই বলে চিৎকার শুরু করে দিয়েছেন। তো ওনার চিৎকার শুনে জাহাঙ্গীর ভাইয়ের আম্মা, এই এনামুল হক আবির ভাইয়ের বড় ফুপি, উনি তো চলে আসেন। এই ভাই কি জাহাঙ্গীর, কি হয়েছে? তখন এই জাহাঙ্গীর ভাই বুঝতে পারেন যে উনি তো স্বপ্ন দেখেছেন। তবে আশ্চর্য ব্যাপার হলো, ওই সময় জাহাঙ্গীর ভাইয়ের রুম থেকে কোনো একটা অদ্ভুত সুঘ্রাণ আসছিল, যেটা জাহাঙ্গীর ভাইয়ের মা নিজেও টের পেয়েছিলেন। তো জাহাঙ্গীর ভাইয়ের মা তখন বলেন যে, এই জাহাঙ্গীর, তোর রুমে এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসছে? আতর কিনে আনছিস নাকি কোথা থেকে? এত সুন্দর সুঘ্রাণ তো আমি আগে কখনো পাইনি। তখন জাহাঙ্গীর ভাই স্পষ্টভাবে বুঝতে পারেন, মানে তখন একটা ঘোরের মধ্যে ছিলেন আর কি, যে আরে এটা তো আসলে স্বপ্ন। কিন্তু স্বপ্ন হলেও এই সুঘ্রাণ কেন সকলে পাচ্ছেন? স্বপ্ন এত প্রাণবন্ত হয় নাকি, এত স্পষ্ট হয় নাকি, নাকি আসলেই উনি অন্য কোনো জগতে গিয়েছিলেন? তবে ওই দিনের পর থেকে ওই মায়াবী বাগান এবং ওই মেয়েটির মায়াবী চাহনি এবং মিষ্টি হাসি তার হৃদয়ের মণিকোঠায় স্থায়ীভাবে স্থান করে নেয়, যেটা উনি সবসময় টের পেতেন। জাহাঙ্গীর ভাই স্কুলে ঠিকই যান, কিন্তু ওই দিনের পর থেকে জাহাঙ্গীর ভাইয়ের ভেতরে একটা পরিবর্তন আসে। ওই দিন থেকে জাহাঙ্গীর ভাই যেন সবসময় একটা ঘোরের মধ্যে বসবাস করা শুরু করেন, একটা চিন্তার মধ্যে, একটা মায়াবী চিন্তার মধ্যে বসবাস করা শুরু। না, আচার আচরণ অনেক পরিবর্তন চলে আসে, কারোর সাথে তেমন কথা বলেন না। এটা কিন্তু ওনার মা বাবা ভাই বোন সহ পরিবারের আরো যারা ছিলেন সকল সদস্যই লক্ষ্য করেছিলেন। তবে প্রথমে বিষয়টিকে তেমন একটা পাত্তা না দিলেও জাহাঙ্গীর ভাইয়ের চলাফেরা আগের মতো নেই, সেটা তো সকলে বুঝতে পেরেছেন। তারা মা বাবা মনে করেছেন হয়তো বা একটা বয়সন্ধিকাল চলছে, কিশোর বয়স, এই জন্য মন মানসিকতার এমন পরিবর্তন। কিন্তু এরপরে শুরু হয়ে যায় স্থায়ীভাবে জাহাঙ্গীর ভাইয়ের জীবনে নতুন এক অধ্যায়। যখনই তিনি একা থাকতেন তখনই তিনি তার সামনে সেই মেয়েটিকে দেখতে পেতেন, তবে কোনো কথা হতো না। তিনি ওই সময়ে একটি অন্যরকম একটা ঘোরের মধ্যে চলে যেতেন। তো এরকম চলতেই থাকে বেশ কিছুদিন। এর বেশ কিছুদিন পর হঠাৎ কোনো এক রাত্রে তিনি স্বপ্নে দেখেন ওই মেয়েটি আজ আগের থেকেও বেশি প্রাণবন্ত এবং খুব হাসি খুশি। তবে মেয়েটি আজ আর দূর থেকে নয়, সরাসরি তার সামনে এসে হাজির হয়ে জাহাঙ্গীর ভাইকে সুন্দর করে একটা সালাম দেয় এবং বলে, আপনি কেমন আছেন? এ সময় জাহাঙ্গীর ভাই সালামের উত্তর দিয়ে বলেন, আমি ভালো আছি, তবে তুমি কে? মেয়েটি বলেন, আমার নাম ইয়াসমিন, ইয়াসমিন মাহনুর। মাহনুর নামেই আমি বেশি পরিচিত, তবে পুরো নাম ইয়াসমিন মাহনুর। তো জাহাঙ্গীর ভাই বলেন, তুমি কোথায় থাকো আর তুমি কেন এভাবে আমার সামনে আসো? তখন মেয়েটি বলেন, আমি এখান থেকে অনেক দূরে থাকি, আর কেন আসি এটা বুঝতে পারবেন আপনি। এ সময় জাহাঙ্গীর ভাই মেয়েটির উদ্দেশ্যে আবারও জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি কি আমাকে চেনো? আর আমার কাছে তোমার কাজটাই বা কি? আর কেনই বা প্রতিনিয়ত তুমি আমার স্বপ্নে আসো? তখন মেয়েটি বলেন, হ্যাঁ আমি আপনাকে চিনি, আর আপনি আমার অনেক বড় একটি উপকার করেছেন। আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন।
আমাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তাই কিভাবে আপনাকে ভুলে যাই বলেন? তো মেয়েটির এই সমস্ত কথা শুনে জাহাঙ্গীর ভাই কিছুই বুঝতে পারেন না ওই সময়ের মতো। তিনি স্রেফ স্বপ্নই ভাবেন পুরো বিষয়টিকে। স্বপ্নটা ভেঙে যায়। জাহাঙ্গীর ভাই ভাবতে থাকেন আসলে ব্যাপারটা কি, কেনই বা এই মেয়েটিকে প্রতিদিন উনি স্বপ্নে দেখেন। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে জাহাঙ্গীর ভাই উনি স্বপ্ন দেখলেও মনে হচ্ছে এই ব্যাপারটা খুবই জীবন্ত এবং উনি বাস্তবে দেখছেন এটা। এবং স্বপ্নের প্রত্যেকটা বিষয়ই ওনার স্পষ্টভাবে মনে পড়তো। স্বপ্নের অনেক বিষয় কিন্তু আমরা ঝাপসা ভাবে মনে করতে পারি, কিন্তু ওনার কাছে খুবই প্রাণবন্ত এবং স্পষ্ট ছিল, যেটা বাস্তবে আমরা দেখি আর কি। তো এ সময় জাহাঙ্গীর ভাই আবারও মনে মনে ভাবতে থাকেন যে আচ্ছা, এই মেয়েটাকে বাস্তব দুনিয়ায় কখনো দেখিও না, চিনিও না, এর আবার উপকার করলাম আমি কিভাবে, আর কিভাবে ভাই ওকে আমি মৃত্যুর মুখ থেকে উদ্ধার করলাম। তবে বিষয়টা কিন্তু পুরোটাই তার স্বপ্নযোগে ছিল। তো স্বপ্নযোগে হলো তার কাছে বাস্তবের মতোই তো মনে হয়। আর এই ঘুম ভাঙার পরও জাহাঙ্গীর ভাইয়ের স্বপ্নে আসা ওই মেয়েটির শরীর থেকে একদম সুঘ্রাণ আসতো। তো এটা বাস্তবে উনি পেতেন। তো এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। তো প্রতিনিয়ত স্বপ্ন যোগে মেয়েটি আসাতে জাহাঙ্গীর ভাইও আস্তে আস্তে ওই মেয়েটির প্রতি এক অদ্ভুত মায়ায় আবদ্ধ হয়ে পড়েন। একটি পর্যায়ে তিনি ওই মেয়েটির মোহে হারিয়ে যেতে থাকেন। তবে এ পর্যন্ত এসব ঘটনা স্বপ্নে ঘটলেও বাস্তবে বিরাট এক পরিবর্তন ঘটে জাহাঙ্গীর ভাইয়ের জীবনে। ধীরে ধীরে জাহাঙ্গীর ভাইয়ের উপর এমন পরিবর্তন চলে আসে যেটা পরিবার পরিজন ছাড়াও এরপর আশেপাশের লোকজন টের পায়। এক পর্যায়ে জাহাঙ্গীর ভাইয়ের পরিবার স্থানীয় পর্যায়ে একজন মসজিদের ইমাম সাহেব সহ বেশ কিছু আলেমের দ্বারস্থ হলেও সকলের সামনে গেলেই জাহাঙ্গীর ভাই কিন্তু একদম পুরোপুরি স্বাভাবিক। তখন তারা কি করে, শুধু ঝাড়ফুঁক করে দেন। তখন অন্যরা বলেন আরে এটা কিশোর বয়সে মানুষের মন মানসিকতা এরকম একটু একটু পরিবর্তন হয়, এগুলা আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে, এরকম তাদের জায়গা থেকে তারা ঝাড়ফুঁক করে দেন। কিন্তু কিছুই তারা বুঝতে পারেন না। পরিস্থিতি একটা সময় এমন হয়ে পড়ে যে স্বপ্নে দেখা ওই অপরূপা সৌন্দর্যের অধিকারিণী সেই মেয়েটিকে জাহাঙ্গীর ভাইয়ের স্বপ্নে আসতেই হবে, নতুবা জাহাঙ্গীর ভাইয়ের কিছুই ভালো লাগে না। এমনকি তার বেঁচে থাকাটাই মনে হচ্ছে বৃথা। মানে স্বপ্নে যদি একদিন তাকে না দেখে তার মানসিক অবস্থার খুবই অবনতি ঘটে। তো এরকম চলতে থাকে আরো বেশ কিছুদিন। হঠাৎ করেই জাহাঙ্গীর ভাই একাকী নিজ কক্ষ বন্ধ করে বসবাস করা শুরু করে। মানে উনি তার রুম থেকে বের হয় না, শুধু ঠিক সময়ে নামাজ পড়ে এবং খাওয়া দাওয়া করেন। কিন্তু অন্যান্য যে কাজগুলো, উনি বাইরে যাবেন, বন্ধুদের সাথে খেলবেন, স্কুলে যাবেন, এগুলোও বন্ধ হয়ে যায়। আগে সেই স্বাভাবিক হাস্যোজ্জ্বল প্রাণবন্ত চঞ্চল কিশোর জাহাঙ্গীরের ছায়াটাও কেউ আর খুঁজে পায় না। কোথায় সে মানে থাকে, সে বাড়িতেই থাকে, বন্ধু বান্ধব তাকে খুঁজে পায় না, স্কুলের তার ক্লাসমেটরাও তাকে খুঁজে পায় না। তো এরকমই চলছে বেশ কিছুদিন। জাহাঙ্গীর ভাইকে স্কুলে বেশ কিছুদিন অনুপস্থিত দেখে তার ক্লাস টিচার উনি অন্য ছাত্রদেরকে খোঁজ খবর নিতে বলেন এবং অন্য ছাত্রদেরকে জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে পাঠালে পরের দিন জাহাঙ্গীর ভাই ঠিকই স্বাভাবিকভাবে স্কুলে যান। উনি কিছু বলেন না, বলে আসি নাই, এমনি আসি নাই, এরকম কিছু বলেন আর কি। নিয়মিত ক্লাস শেষ করেন ওই দিনের মতো। বিকেল বেলা বাড়িতে ফিরছিলেন। স্কুল থেকে প্রায় আধা কিলোমিটার জায়গা অতিক্রম করার পরে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়। স্বাভাবিক ঝড় বৃষ্টি ছিল, বেশ মানে ওই সময় বাতাস উঠেছিল, প্রচন্ড ঝড়। স্বাভাবিক ঝড় বলতে বোঝাচ্ছে যে এমনি স্বাভাবিক যে ঝড়, যেটা আমরা দেখি যে শুধু একটা জায়গায় ঝড়, অন্য কোনো জায়গায় ঝড় নাই, বিষয়টা এরকম না, স্বাভাবিকভাবেই ঝড়। আর ওই সময় ঝড়ের সিজনটাই ছিল। ঝড়ের প্রকোপে গাছের ডালপালা তো ভেঙে যাচ্ছিল। এদিকে উনি জনমানব শূন্য জঙ্গল বেষ্টিত এমন একটা জায়গায় আছেন, ওখান থেকেও তার বাড়িতে যেতে প্রায় 2 কিলোমিটার জায়গা পাড়ি দিতে হবে, তারপরে গিয়ে উনি বাড়িতে পৌঁছাতে পারবেন। তো এমন অবস্থায় জাহাঙ্গীর ভাই কাঁচা রাস্তার পাশে একটা বট গাছের নিচে আশ্রয় নেন, এইভাবে যে ঝড় থামলে, বৃষ্টিও থামলে উনি নিরাপদে বাড়িতে ফিরবেন। হঠাৎ করে কি হয়, জাহাঙ্গীর ভাইয়ের মাথা ঘুরতে
থাকে। আর আশ্চর্য বিষয় হলো জাহাঙ্গীর ভাই হঠাৎ করেই এক মাতাল করা সুগন্ধির অস্তিত্ব টের পান। এই ঘ্রাণটি যেন তীব্র থেকে আরো তীব্রতর হতে থাকে। এই ঘ্রাণটাই সেই ইয়াসমিন মাহনুর পরীর কাছ থেকে পেতেন। এ সময় জাহাঙ্গীর ভাই ধীরে ধীরে আনমনা হয়ে হারিয়ে যেতে থাকেন অন্য কোনো এক জগতে। ওই সময়টাই তিনি নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি প্রবেশ করেন অন্য কোনো এক জগতে। তিনি ওই সময়টা সম্পূর্ণ একটা ঘোরের মধ্যেই ডুবে থাকেন। তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন একটি অচেনা জগৎ ছাড়াও অন্য কিছু তার খেয়াল আসছে না। এরই মাঝে হঠাৎ করে দেখেন স্বপ্নে দেখা সেই মেয়েটি যেন শূন্যের উপর হেঁটে হেঁটে তার সামনে চলে আসছে। এতদিন স্বপ্নে দেখা গেল আজ সরাসরি তার সামনে এসে দাঁড়ায়। জাহাঙ্গীর ভাই কিছু বুঝে ওঠার আগেই সরাসরি এসে মেয়েটি জাহাঙ্গীর ভাইকে একটি সালাম দেয়। এ সময় জাহাঙ্গীর ভাই মেয়েটিকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখে বলেন, তুমি কি আমাকে চেনো? তখন মেয়েটি উত্তর দেন, হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই আপনাকে আমি চিনি। আর আমার নাম আপনি কিন্তু স্বপ্নে অনেকবার শুনেছেন, ইয়াসমিন মাহনুর। আমার ডাক নাম মাহনুর। তবে আপনাকে আমি আসলে ওইভাবে দেখা দিতে পারিনি বেশ কিছু কারণে। কারণ এভাবে আমরা সরাসরি দেখা দিতে পারি না। আর সরাসরি হঠাৎ করে দেখা দিলে আপনি ভয় পেতে পারেন এবং ভয় পেয়ে আপনার ক্ষতি হতে পারে। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি কিভাবে আপনার ক্ষতির কারণ হতে পারি? আপনি আমার অনেক বড় একটি উপকার করেছেন। আমি এবং আমার পরিবার আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। জাহাঙ্গীর ভাই বলেন যে আমি তো তোমাকে আগে কখনো দেখি নাই বাস্তবে, তোমাকে স্বপ্নে দেখেছি, কিন্তু আসলে তুমি কে আর আমি কিভাবে তোমার জীবন বাঁচালাম? তখন মেয়েটি নিজের সত্যিকারের পরিচয় উপস্থাপন করেন এবং বলেন যে আপনি এতক্ষণে হয়তো বা আন্দাজ করতে পেরেছেন যে আমি সাধারণ কোনো মানুষ নই। আমি আমাদের পরিস্থানের বাদশাহ আব্দুল কাইয়ুমের একমাত্র পুত্র আবুল কাসেমের দ্বিতীয় কন্যা। আমার দাদা পরিস্থানের বাদশাহ। এ সময় মেয়েটি জাহাঙ্গীর ভাইয়ের উদ্দেশ্য করে বলেন, আপনার কি মনে পড়ে অনেক দিন আগে আপনি স্কুল থেকে ফেরার পথে কিছু বাচ্চা ছেলেদের হাত থেকে একটি সাপকে বাঁচিয়েছিলেন? ছেলেগুলো সাপটিকে মেরে ফেলার উপক্রম হলে আপনি সাপটিকে উদ্ধার করে পুকুর পাড়ে নিরাপদে রেখে এসেছিলেন। তখন জাহাঙ্গীর ভাই বলেন, হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে। তখন মেয়েটি বলেন যে আমি ছিলাম সেই সাপ। জাহাঙ্গীর ভাই তো মেয়েটির কথা শুনে হতভম্ব হয়ে যান। অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকেন। এর এক পর্যায়ে জাহাঙ্গীর ভাই মুহূর্তেই অন্য একটি জগতে হারিয়ে যান। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি চারদিকে তো ওই সময় সত্যিকার অর্থেই তুমুল ঝড় তুফান হচ্ছে, কিন্তু ওই বট গাছের আশেপাশে তেমন কিছু হচ্ছে না ওই সময়টাতে, যখন ওই মেয়েটি ওখানে চলে এসেছে। বটগাছটি যেন নির্জন এক অপরূপ মায়াবী বৃক্ষের মতো মনে হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের কাছে। সে সময় মেয়েটি জাহাঙ্গীর ভাইকে ওখানটায় বসতে বলে। কিছুক্ষণ পরেই আবার মেয়েটি ফেরত আসে। অল্প সময়ের মধ্যে সে অদৃশ্য হয়ে যায়। তো মেয়েটির হাতে সম্পূর্ণ অজানা কিছু ফল, যেটা আগে কখনো জাহাঙ্গীর ভাই দেখেন নাই, এবং ওটা জাহাঙ্গীর ভাইকে দিয়ে বলে যে আপনি এটা খান, আপনি বেশ ক্ষুধার্ত বলে মনে হচ্ছে আমার কাছে। আসলে জাহাঙ্গীর ভাই ক্ষুধার্ত ছিলেন, কারণ স্কুলে উনি টিফিন করার সুযোগ ছিল না। উনি বাড়িতে এসে তারপরে বিকালের দিকে ভাত খেতেন, বা সন্ধ্যাও কখনো কখনো লেগে যেত। সকালবেলা খেয়ে বের হতেন, এই যে দীর্ঘ একটা পথ হেঁটে যেতেন, আবার দীর্ঘ পথ হেঁটে বাড়িতে ফেরত আসার পরে ক্ষুধা তো লাগবেই। তো উনি আসলে ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার্ত থাকার কারণে ফলগুলো উনি খাওয়া শুরু করেন। তবে জাহাঙ্গীর ভাই ওই ফলগুলো খেয়ে এতটা তৃপ্তি পান যে তার ভাষায় এটা প্রকাশ করার মতো না। এত সুস্বাদু ফল উনি কখনোই খান নাই। ওই মেয়েটি আর জাহাঙ্গীর ভাই কথা বলতে বলতে এক পর্যায়ে জাহাঙ্গীর ভাই পুরোপুরি অন্য একটি ঘোরের মধ্যে চলে যান। মানে কিছুটা ওনার শরীরের উপর নিয়ন্ত্রণ ছিল না, তবে যতটুকু সেন্স কাজ করছিল সেটাও একটা সময় উনি হারিয়ে ফেলেন।
আশেপাশের উনি দেখছেন, শুনছেন, কিন্তু উনি আশেপাশের কোনো বিষয় নিয়ে কথা বলতে পারছেন না। মনে হচ্ছে একটা চৌম্বকের আকর্ষণ কাজ করছে। ওই মেয়েটির ভেতর থেকে এমন এক ধরনের আকর্ষণ আসছে যার ফলে আশেপাশের এই ব্যাপারগুলোর উপর নিয়ন্ত্রণ উনি হারিয়ে ফেলেছেন। তো এক পর্যায়ে এমন হয় যে বিকাল গড়িয়ে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেলেও জাহাঙ্গীর ভাই বাড়িতে ফেরত আসে না। এদিকে ওনার মা বাবা, তারপরে অন্যান্য আত্মীয় স্বজন, তারা চারদিকে খোঁজ করেও জাহাঙ্গীর ভাইয়ের তো হদিস পায় না। তখন তারা তিনটি দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন দিকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে একটি গ্রুপ ওই স্কুলের দিকে যেতে থাকেন, মানে ওনার যে স্কুলটা, ওই স্কুলের পশ্চিম পাশে জাহাঙ্গীর ভাইয়ের একজন হিন্দু শিক্ষকের বাড়ি ছিল। তো তখন অনেকে মনে করেছিলেন যে ঝড় বৃষ্টি হওয়ার কারণে হয়তো ওই শিক্ষকের বাড়িতে জাহাঙ্গীর ভাই আছেন। এইভাবে তারা ওই সময় ওই স্কুলের দিকে যেতে থাকেন। তো স্কুলের দিকে যে মানে চিন্তা করছে স্কুলে আগে আছে কিনা সেটা দেখে তারপরে টিচারের বাসায় যাব। তো স্কুলে যাওয়ার পর তো আসলে কেউ থাকবে না, এটাই স্বাভাবিক। ওখান থেকে আবার ওই টিচারের বাড়িতে যান। তো সেখানেও তো নাই। তারপর ওখান থেকে চিন্তা করেন যে তাহলে বাড়ির পথ ধরি, জঙ্গলের ভেতর দিয়ে যেদিকে সবসময় জাহাঙ্গীর হাঁটাচলা করে আসা যাওয়া করে। তো ওখান থেকে তারা যখন রওনা দিয়েছেন, এরপর ওই জনমানব শূন্য জঙ্গল বেষ্টিত নির্জন বাগানের ওই বট গাছের গোড়ায় সম্পূর্ণ অচেতন অবস্থায় জাহাঙ্গীর ভাইকে খুঁজে পাওয়া যায় এবং তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন সবাই। এ সময় সকলে বুঝতে পারেন যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে, তা না হলে এমন তো হওয়ার কথা না। বলে রাখা ভালো যে এই যে যারা গিয়েছিলেন তারা কিন্তু জাহাঙ্গীর ভাইকে যখন দেখেছেন বা ওইদিকে টর্চ লাইট মেরেছেন, তখন দেখেন যে বট গাছের গোড়া থেকে একটি বড় আগুনের গোলা আকাশের দিকে উঠে যাচ্ছে, ডানে বায়ে না, একদম সরাসরি রকেটের মতো আকাশের দিকে উঠে যাচ্ছে। এটা ওনারা দেখেছেন। মূলত এটা দেখার পরে সন্দেহ করেছিলেন যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে ভালো কিছু হয়নি। এরপর সবকিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে। জাহাঙ্গীর ভাইয়ের মা, মানে এই যে এনামুল হক আবির ভাইয়ের বড় বাবু, উনি সব সময় জাহাঙ্গীর ভাইকে পাহারা দিতেন এবং জাহাঙ্গীর ভাইয়ের পরিবারের অন্য সদস্যরা স্থানীয় বিভিন্ন আলেম ওলামাদের সাথে যোগাযোগ করেছেন, তাদের শরণাপন্ন হয়েছেন, কিন্তু প্রত্যেকেই বলেন যে না, জাহাঙ্গীরের সাথে তো কোনো জিনপরির উপস্থিতি টের পাচ্ছি না, ওর তো কোনো সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যখন বলা হলো যে এরকম তার একটা বিষয় দেখেছিলেন আলো উঠে যেতে ওই বটগাছের গোড়া থেকে, তখন বলছেন যে ঠিক আছে আপনারা তো বলতেছেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তো আসলে কিছু বোঝা যায় না। তারপরে ওনারা ওনাদের জায়গা থেকে আবারও ঝাড়ফুঁক করে দেন। এই স্বপ্নের মধ্যে জাহাঙ্গীর ভাইয়ের কাছে যে মেয়েটি আসতো সেটা কিন্তু বন্ধ হচ্ছে না। কিন্তু ব্যাপারটা হলো কি, জাহাঙ্গীর ভাই যে এত কিছু ঘটেছে উনি পরিবারের কাউকেই বলেন নাই। ওই স্বপ্নে দেখা ওই পরি মেয়েটা যে তাকে বলতে নিষেধ করেছে বিষয়টা এরকম না, উনি নিজে থেকেই বলেন নাই। উনি চিন্তা করেছিলেন যে আচ্ছা যদি বলি তাহলে যদি ওই মেয়েটা না আসে, এই চিন্তা করে উনি বলেন নাই। মানে একদম খুব স্বাভাবিকভাবেই উনি এড়িয়ে গেছেন। আর ওই সাপের বিষয়টাও উনি আসলে বলার মতো মনে করেন নাই শুরুর দিকে, এই জন্য আর বলেন নাই। তো এরকমই চলতে থাকে আরো বেশ কিছুদিন। একটা পর্যায়ে এই জাহাঙ্গীর ভাই এবং মাহনুর পরীর সাথে খুব ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়। যখন জাহাঙ্গীর ভাই দেখতেন যে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছে, আর তখনই উনি আরো বেশ কিছু সময় জেগে থাকার চেষ্টা করতেন যাতে উনিও ঘুমিয়ে না পড়েন। আর তখনই একটা অদ্ভুত সুঘ্রাণ ওনার নাকে আসতো, আর ওই সুঘ্রাণটা নাকে আসলে উনি বুঝতে পারেন যে ওনার বাড়ির দক্ষিণ পশ্চিম পাশে একটি পুকুর রয়েছে, ওই পুকুর পাড়ে কেউ একজন এসেছে। ওই পুকুর পাড়টা কিন্তু বেশ ঘন জঙ্গল বেষ্টিত ছিল আর কি, মানে বেশ ঘন জঙ্গল বেষ্টিত একটি বাগান ছিল পুকুরের চারদিকে। সেখানে আম, জাম, লিচু, কাঁঠাল সহ শতবর্ষী অনেক পুরনো গাছ গাছালিতে পূর্ণ ছিল। আর বাগানের দিনের বেলাতেও কেউ প্রয়োজন ছাড়া খুব একটা যেত না, রাতের বেলা যাওয়ার তো প্রশ্নই আসে না। ওই বাগানটিতে এখন কিন্তু
এই জাহাঙ্গীর ভাইদের পারিবারিক একটি কবরস্থান রয়েছে। আর আসলে সবাই তো বুঝতেও পারে না যে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আসলে হচ্ছেটা কি, কারণ হুজুরা তো কিছু বলতে পারেন না, আর জাহাঙ্গীর ভাই নিজে থেকেও বলতেন না। তো কথিত আছে ওই পুকুরে নাকি গভীর রাতের বেলা একটা সময় অশরীরীরা এসে দল বেঁধে গোসল করত। এই জন্যেই মূলত মানুষজনের মধ্যে একটা আতঙ্ক ছিল, সন্ধ্যার পরে ওই পুকুর পাড়ে কেউ যেতই না, আর অনেকেরই যাওয়া নিষেধ ছিল এখানে। কিন্তু এই জাহাঙ্গীর ভাই এবং মাহনুর পরী ওই বাগানে গিয়ে, ওই পুকুর পাড়ে গিয়ে গভীর রাত্রে কথা বলতো সকলের লোকচক্ষুর আড়ালে, কারণ ওখানে তো কোনো মানুষ দিনের বেলাতেই পারতপক্ষে যায় না, আর রাতের বেলার কথা তো বাদই দিলাম। মাঝে মাঝে কি করতো, এই মাহনুর পরী জাহাঙ্গীর ভাইয়ের জন্য বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতো, সেগুলো খুবই সুস্বাদু ছিল এবং এটা আমাদের পার্থিব জগতে দেখাই যায় না। এভাবে চলতে চলতে চলে যায় প্রায় 1 বছর, সাল চলে আসে 1987। একদিন গভীর রাত্রে ইয়াসমিন পরী এসে জাহাঙ্গীর ভাইকে ডেকে নেয়, যেটা অন্যান্যবার যেভাবে ডাকে আর কি। তো ওই পুকুর পাড়ে ওই মাহনুর পরী জাহাঙ্গীর ভাইকে জানায় যে আমার মা বাবা তোমাকে পরিস্থানে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, এখন তুমি যদি যেতে চাও তোমার অনুমতি সাপেক্ষে, তোমার অনুমতি নিয়েই আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব এবং তোমাকে আবার ফেরতও দিয়ে যাব। জাহাঙ্গীর ভাই এই মাহনুর পরীর আমন্ত্রণে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে উনি না করতে পারেন নাই। জাহাঙ্গীর ভাই সাথে সাথে রাজিও হয়ে যান। জাহাঙ্গীর ভাই এই মাহনুর পরীর আহ্বানে সাড়া দিয়ে সম্পূর্ণ অজানা অচেনা একটি জগতে রওনা হন। এই মাহনুর পরী জাহাঙ্গীর ভাইয়ের হাত ধরেন। এরপরে আসলে জাহাঙ্গীর ভাইয়ের আর কিছু মনে নাই, মনে হলো হঠাৎ করে উনি একটা ঘোরের মধ্যে চলে গেছেন। এরপরে আবার ওনার সেন্সটা স্বাভাবিক হয়। উনি দেখতে পান যে অপরূপ সুন্দর একটি বাগান, হাজার রকমের ফুল বেষ্টিত সেই বাগানটি, চারপাশে বিশাল এক স্বর্ণালী রঙের প্রাসাদ, এত মনোমুগ্ধকর ঘ্রাণ চারদিকে, যেন এক স্বর্গীয় শীতল অনুভূতি উনি পাচ্ছেন। মাহনুর পরী জাহাঙ্গীর ভাইকে বলেন, এটাই আমাদের বাড়ি। জাহাঙ্গীর ভাই এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ওখানকার পরিবেশ পরিস্থিতি আসলে উনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। জাহাঙ্গীর ভাইয়ের ভাষ্য মতে তিনি ভেবেছিলেন যে আসলে এটা কি বেহেশত নাকি অন্য কিছু, তাহলে এত সুন্দর হয় কি করে? আসলে বেহেশতের তো কোনো কিছু তুলনা হয় না, কিন্তু উনি ওনার প্রেক্ষাপট থেকে চিন্তা করেছিলেন, অদ্ভুত সুন্দর জায়গায় গিয়েছিলেন একটা কাল্পনিক জগতে, এই চিন্তা করে উনি ভেবেছিলেন যে এরকমটা। চারদিকে বাগান, ফুল ফলে সুসজ্জিত, বিভিন্ন ধরনের পাখিও রয়েছে, কিন্তু এই পাখিগুলোকে আসলে উনি চেনেন না, অদ্ভুত সুন্দর ধরনের পাখি। তো যখন তিনি এই মাহনুর পরীর সাথে ওই প্রাসাদের ভেতরে প্রবেশ করেন, এ সময় তিনি কয়েকজন অপরূপ সৌন্দর্যের অধিকারী সুদর্শন মধ্যবয়স্ক পুরুষ লোককে দেখেন, যারা বসে আছেন, আর সকলে যেন জাহাঙ্গীর ভাইকে অপলক দৃষ্টিতে দেখছেন। ওখানে আরো অনেক নারী সদস্যরাও ছিল। এ সময় জাহাঙ্গীর ভাই সকলকে একটি সুন্দর করে, মানে সকলের উদ্দেশ্যে সুন্দর করে সালাম দেন। তখন এই মাহনুর পরী পরিচয় করিয়ে দেন অন্যদের সাথে যে এই লোকটি, উনি আমার বাবা, যার নাম আবুল কাশেম। তারপর তার মা, বোন, তারপর এই পরীর একজন ফুপির সাথেও পরিচয় করিয়ে দেন। তো এইভাবে পরিচয় পর্ব শেষ হয়। একটা সময় এই আবুল কাশেম সাহেব জাহাঙ্গীর ভাইকে বলেন, বাবা তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ, সেদিন যদি তুমি আমার মেয়েকে ওই বাচ্চাগুলোর হাত থেকে না বাঁচাতে, তাহলে তো আমরা আজ কন্যার শোকে উন্মাদ হয়ে যেতাম। কারণ যারা আমার মেয়েকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল ওরাও তো বাচ্চা, এখন ওই বাচ্চাগুলোকে তো আমরা প্রতিশোধের শিকার বানাতে পারতাম না। ওরা তো ইচ্ছা করেও বিষয়টা করে নাই, সাপ পেয়েছে, মেরেছে স্বাভাবিকভাবেই, এই জন্য ওদেরকেও তো আর দোষারোপ করতে পারতাম না, খুনিকে শাস্তিও দিতে পারতাম না, আবার মেয়ের শোককে ভুলতেও পারতাম না। তাহলে বোঝো কতটা মানসিক অবস্থা খারাপ হতো আমাদের। তো এভাবেই আর কি উনি ব্যাপারগুলো
বলেন আর কি, তার মেয়ের অবস্থানটা কেমন ছিল সবকিছু বলেন। এভাবেই মাহনুর পরীর পরিবার জাহাঙ্গীর ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাকে ধন্যবাদ জানান। এরপরও তাকে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়, কিন্তু জাহাঙ্গীর ভাই ভয় পাচ্ছিলেন যে আচ্ছা এখানে যে খাবার খাবো চিরদিনের জন্য এখানে আটকে যাব না তো, আমাকে কি ফেরত দিয়ে আসবে আমার বাড়িতে? এরকম যখন চিন্তা করছিলেন তখন কিন্তু এই মাহনুর পরীর বাবা আবুল কাশেম উনি কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলেন যে আসলে উনি ভয় পাচ্ছেন। তখনই আবুল কাশেম জাহাঙ্গীর ভাইকে অভয় দিয়ে বলেন যে বাবা তুমি নির্ভয়ে খেয়ে নাও, তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি আমাদের মেহমান, আর আমরা মেহমানের জন্য সবকিছু করতে রাজি আছি। মেহমানকে বাঁচানোর জন্য আমরা যুদ্ধ পর্যন্ত করে নিজের প্রাণ বিসর্জন দিতেও রাজি আছি। সুতরাং বুঝতেই পারছো, তোমাকে সসম্মানে তোমার বাড়িতে ফেরত দিয়ে আসা হবে। তো এই কথা শোনার পর জাহাঙ্গীর ভাইয়ের কাছে খুব ভালো লাগে। তখন জাহাঙ্গীর ভাই সেখান থেকে কিছুটা ফল এবং সামান্য কিছু মিষ্টি জাতীয় জিনিস খান। এরপর এই আবুল কাশেম যিনি এই মাহনুরপুরীর বাবা, তারপরে মাহনুরপুরীর মা, দুইজনই জাহাঙ্গীর ভাইকে বলেন যে তুমি কি এখনই ফিরে যেতে চাও নাকি কয়েকটি দিন আমাদের মেহমান হয়ে থাকতে চাও, এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে। তুমি যদি এখনই চলে যেতে চাও তোমাকে এখনই ফেরত দিয়ে আসা হবে। ওই সময় জাহাঙ্গীর ভাই কয়েকটা দিন থাকার আগ্রহ প্রকাশ করেন। তখন তাকে সেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এরপর ওই মাহনুর পরী জাহাঙ্গীর ভাইকে নিয়ে খুব সুসজ্জিত একটি কক্ষে প্রবেশ করেন, ওখানে তাকে বিশ্রাম নিতে বলেন। সেখানেই জাহাঙ্গীর ভাই যখন একটু শুয়ে পড়েছেন, মনে হলো রাজ্যের ঘুম তাকে আঁকড়ে ধরেছে। গভীর ঘুমে উনি হারিয়ে যান। বেশ কিছুক্ষণ পর, কতক্ষণ ঘুমিয়েছেন উনি আসলে জানেন না, এই মাহনুর পরীর ডাকে জাহাঙ্গীর ভাইয়ের ঘুম ভাঙে। তো তিনি দেখেন তার সামনে একটি টেবিলে বিভিন্ন ধরনের খাবার দেয়া আছে। তো এই জিনিসগুলো থেকে খাবার খাওয়ার অনুরোধ করেন। তো জাহাঙ্গীর ভাই কিছুটা ক্ষুধাও লাগে, তখন ভারী খাবার তো খান নাই, এই কারণে তখন ওখান থেকে কিছু ভারী খাবার খেয়ে নেন। এরপর এই আবুল কাশেম যিনি মানে মাহনুর পরীর বাবা, তিনি এই মাহনুর পরীকে বলেন যে এই জাহাঙ্গীরকে সাথে নিয়ে তুমি কিছু বিশেষ স্থান ঘুরিয়ে দেখো, কিন্তু সাবধান, ওকে কিন্তু কোনো জিনিস স্পর্শ করতে দিও না, কোনো জিনিস ছিঁড়তে দিও না, ভাঙতে দিও না। তো এটা তো মাহনুর পরী জানতেন, কিন্তু এই জাহাঙ্গীর ভাইয়ের সামনেই এই বিষয়টা আবুল কাশেম সাহেব বলার একটা উদ্দেশ্যও ছিল যে বিষয়টা যেন গুরুত্ব পায়। তো যাই হোক, এই মাহনুর পরী জাহাঙ্গীর ভাইকে নিয়ে বাইরে বের হন এবং জাহাঙ্গীর ভাইকে বারবার সতর্ক করে দেন যে আমাদের চারপাশে যা কিছু আছে, যা কিছু দেখছো, সবকিছুর মধ্যেই এক ধরনের রহস্য রয়েছে, আর এই সব ধরনের রহস্য আমরা নিজেরাও জানি না। এই পরিস্থানের পরীরা বা জিনেরাও সব রহস্য জানে না। এখানে কোন কোন রহস্য আছে সেগুলো শুধু নির্দিষ্ট কিছু জিনেরা জানে বা পরীরা জানে। সবাইকে বললে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এই জন্য আমাদের কাছে অনেক কিছু গোপন করা হয়, কিন্তু এতটুকুই বলা হয় যে এই জিনিসটা করা যাবে না। যেমনটা তোমরা তোমাদের জগতে দেখো যে অনেক কিছুই সরকারিভাবে নিষেধ করা হয়, কিন্তু কেন এটা নিষেধ করা হলো, স্বাভাবিকভাবে এই বিষয়টা মাথায় কাজ না করলেও দেখা যায় যে সেই নিষেধটা ভঙ্গ করলে ভয়ঙ্কর একটা ক্ষতি হয়ে গেছে জনসাধারণের। আর সবাইকে সবকিছু বললে সবাই বুঝতেও পারে না, এই জন্য সরকারিভাবে অনেক কিছু আসলে সবাইকে বলা হয় না। যারা ওই বিষয়ে জ্ঞান রাখেন তারা অনেকটা বুঝতে পারেন। এই জন্য আমাদেরকেও, যারা স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত, যেই পরী বা জিনেরা রয়েছেন, যারা আমাদের এই জগতের ভিতরেই থাকেন, বাইরে বের হন না, বাইরের জগতে গিয়ে বা অন্য জিনদের সাথে যুদ্ধে লিপ্ত হন না, তো তাদের জন্য সবকিছু জানাটা জরুরি না, এই জন্য তাদেরকে বলাও হয় না। কিন্তু সবাই এতটুকু জানে যে এই জায়গার কোনো জিনিস হুট করে ছেঁড়া, ভাঙা বা তোলা যাবে না, তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। এই অর্থেই তোমাকে নিষেধ করা হচ্ছে। আমিও জানি না
কোন জিনিসের মধ্যে আসলে কি রহস্য আছে, কিছু কিছু জানি। তো এইভাবেই জাহাঙ্গীর ভাইকে এই আমাদের দুনিয়ার বিভিন্ন বিষয়ের উদাহরণ দিয়ে এই মাহনুর পরী খুব সুন্দর করে গুরুত্বের সাথে বুঝিয়ে দেন। কারণ হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের বয়স তো তখন 16-17 বছর। তো এইভাবে পার্থিব জগতের উদাহরণ না দিয়ে বললে তো জাহাঙ্গীর ভাই আসলে বুঝতেও পারবেন না, এভাবে খুব সুন্দর করে বুঝিয়ে দেন। তো জাহাঙ্গীর ভাই বুঝতে পারেন যে এখানে প্রতিটা গাছপালা, ফল ফুল, বাগান, প্রাসাদ, নদী সহ যা কিছু আছে প্রত্যেকটি অজানা এক রহস্যে ঘেরা রয়েছে। এই রহস্য ভেদ করা সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক জিনপরির পক্ষে সম্ভব নয়। আর এই ব্যাপারটাই হচ্ছে পরিস্থানের একটা বিশেষত্ব। তাই খুব সাবধানে সতর্কতার সাথে পথ চলতে হবে, এটা উনি নিজেও বুঝতে পারেন। আর মাহনুর পরীও বলে দেন যে সাবধানের সাথে চলো, ভয় পেও না, আমি তো সাথে আছি, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এভাবে ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় তারা পরিদর্শন করেন। এরপরে একটা ভিন্ন রকম এক বাগানের কাছে এই দুজন উপস্থিত হন। জাহাঙ্গীর ভাই দেখতে পান যে গোলাপ ফুলের মতো দেখতে, বেশ সুন্দর এবং আকারে বেশ বড় একটা ফুল, এমন ফুল উনি আগে কখনো দেখেননি। উনি কি মনে করে, আসলে মানুষের বিপদ যখন আসে তখন এভাবে মানুষ ভুল করে বসে, উনি কি মনে করে হঠাৎ করে একটা ফুল ছিঁড়ে ফেলেন। আর ফুলটা ছেড়ার সাথে সাথে এই মাহনুর পরী এবং এই জাহাঙ্গীর ভাই দুজনই দেখেন ওই ফুলটার সাথে জড়িয়ে ছিল ছোট্ট একটা সাপের বাচ্চা। এই সাপের বাচ্চাটা ছটফট করতে করতে মারা যায়। আর সাথে সাথে চারপাশে ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি এবং কান্নার আওয়াজ শুরু হয়ে যায়। হাই হাই কি হলো, হাই হাই কি হলো। মুহূর্তের মধ্যে আশেপাশের পরিবেশ পরিস্থিতি পাল্টে যায়। পরিস্থানের মাটিতে প্রবল ভূমিকম্প শুরু হয়ে যায়, এলাকার পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। ওই সময় এই মাহনুর পরী জোরে চিৎকার করে বলে, আরে জাহাঙ্গীর, এ কি করলে তুমি, তুমি এটা কি করলা? তোমাকে এতবার করে বুঝিয়ে দিলাম, তারপরও তুমি এই কাজটা করলা। এখন তো তুমি শুধু না, পুরো পরিস্থানকেই বিপদে ফেলে দিলা। তো চারপাশ থেকে ভয়ঙ্কর আওয়াজ, গর্জন শুরু হয়ে যায়। হঠাৎ করেই এই মাহনুর পরীর বাবা সহ দাদাও চলে আসেন সেখানে, মুহূর্তের মধ্যে চলে আসেন। খুব ভয়ঙ্কর রাগান্বিত ভাবে ওখানে এসে তারা উপস্থিত হন এবং তাদের চেহারাটা এমন ছিল, মানে এতটা ক্ষোভ ছিল যে মনে হচ্ছে এক্ষুনি জাহাঙ্গীর ভাইকে টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবেন। ওই সময় এই মাহনুরের বাবা আবুল কাশেম খুব রাগান্বিত ভাবে মাহনুরকে আদেশ করেন, এই মুহূর্তে জাহাঙ্গীরকে বাড়িতে পাঠিয়ে দাও, ও আমাদের মেহমান, ওকে আসলে আমরা কিছু করতে পারবো না, ওকে সসম্মানে বাড়িতে পৌঁছে দাও। আর যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, জানি না এই সমস্যাটার সমাধান কিভাবে হবে, দ্রুত ওকে বাড়িতে পৌঁছে দাও। শুধু এতটুকু জাহাঙ্গীর ভাইয়ের মনে আছে। এরপরে উনি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এক পর্যায়ে জাহাঙ্গীর ভাইয়ের জ্ঞান ফিরলে উনি নিজেকে আবিষ্কার করেন তার বাড়ির পাশে ওই পুকুর পাড়ে, জঙ্গলের ভেতরে। তখনও গভীর রাত, কিন্তু রাত কয়টা বাজে উনি আসলে বুঝতে পারেন নাই। এক সময় এসে উনি ওইখান থেকে উঠে এসে দরজায় কড়া নাড়তে থাকেন, ডাকাডাকি করতে থাকেন। তো শব্দ পেয়ে বাড়ির সকলে তো জেগে উঠেছেন। আর জাহাঙ্গীর ভাইকে দেখে পরিবারের সকলেই আনন্দে কান্নায় ভেঙে পড়েছেন। জাহাঙ্গীর ভাই তো চিন্তা করেছেন যে উনি তো অল্প ঘন্টা খানেকের জন্য হয়তো বা গিয়েছেন, কিন্তু এর মধ্যে বেশ কিছুদিন কিন্তু পার হয়ে গেছে। এটা কিন্তু জাহাঙ্গীর ভাই বুঝতেই পারেন নাই। মানে পরিস্থানের সময়ের সাথে বা জিনদের জগতের সময়ের সাথে আমাদের জগতের সময়ের কোনো মিল নাই। তো জাহাঙ্গীর ভাই ঘরে ঢোকার সাথে সাথে তার মা জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞেস করেন যে, বাবা এতদিন তুই কোথায় ছিলি? কিন্তু কোনো কথার উত্তর না দিয়ে জাহাঙ্গীর ভাই প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওখানে আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পর জাহাঙ্গীর ভাইয়ের নাকে মুখে পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলে কিছুক্ষণের মধ্যে জাহাঙ্গীর ভাইয়ের জ্ঞান ফেরত আসে আল্লাহর রহমতে। তবে উনি কিছুই বলতে পারছিলেন না, পুরো শরীর কাঁপতে থাকে, শুধু সকলের দিকে প্রচন্ড আতঙ্ক ভরা চোখে তাকিয়ে থাকেন। তার মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি। এক সময় তিনি বেশ আতঙ্কিত চোখে
চারদিকে তাকায় এবং শুধু জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকেন। তার কাছে মনে হচ্ছিল এখনো উনি একটা অন্য জগতে আছেন, কেউ ওনাকে মেরে ফেলবে। বাড়ির সকলে কিন্তু বিষয়টা বুঝতে পারেন যে খুব ভয়ঙ্কর একটা অস্বাভাবিক কিছু তার সাথে ঘটেছে, কারণ বেশ কয়েকদিন সে নাই বাড়িতে, তাকে খোঁজা হয়েছে সব জায়গায়। হঠাৎ করে রাতের বেলা কোত্থেকে আসলো, আর তার চেহারা সুরত এবং তার আচরণে এই ধরনের অস্বাভাবিকতা বলে দিচ্ছে যে সে খুব একটা ভয়ঙ্কর জায়গায় ছিল বা ভয়ঙ্কর কিছু একটা দেখে এসেছে। তো এক পর্যায়ে বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে। তো তিনি এসে কোরআনের কিছু আয়াত পাঠ করে জাহাঙ্গীর ভাইকে ঝাড়ফুঁক করলেন। উনি একটু স্বাভাবিক হয়েছেন। এরপর জাহাঙ্গীর ভাই ঘুমিয়ে গেছেন। তখন ইমাম সাহেব বলেন যে আমি ফজরের নামাজটা শেষ করে আসি, আপাতত যাই, এই বলে উনি চলে যান। তো জাহাঙ্গীর ভাইয়ের ফিরে আসার খবর শুনে পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজনরা জাহাঙ্গীর ভাইকে দেখতে আসেন। সবাই দেখেন যে যে যার মতো তাকে প্রশ্ন করছেন, কিন্তু জাহাঙ্গীর ভাই তো আসলে একটু অচেতন অবস্থায় আছেন, সবার কথার উত্তর দিতে পারছেন না। পরদিন সকাল 10টা নাগাদ জাহাঙ্গীর ভাইয়ের ঘুম ভাঙে। উনি আবার ঘুমিয়ে গিয়েছেন, 10টা নাগাদ ঘুম ভেঙেছে। হুজুর এসেছিলেন, মানে মসজিদের যে হুজুর ইমাম সাহেব উনি এসেছিলেন। তারপরে আবার বলেছিলেন যে ওর ঘুম ভাঙলে যেন আবার খবর পাঠানো হয়। তাকে খবর পাঠানো হন। তো খবর পাঠানো হলে তো উনি জাহাঙ্গীর ভাইকে আস্তে আস্তে প্রশ্ন করতে থাকেন যে কোথায় ছিলে, কেমন ছিলে, কি হয়েছিল তার সাথে, সব বেশ কিছু জানতে চান। সবাই এসে এলোমেলো প্রশ্ন করতে থাকে, একই প্রশ্ন 10 জনে করতে থাকে। জাহাঙ্গীর ভাই 10 জনকে আসলে উত্তর কিভাবে দিবেন একই কথা। আর ওনার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক ছিল না, ওনার মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না। এই জন্য উনি কোনো কথা আসলে বলতে পারছিলেন না। পরে হুজুর যখন আস্তে আস্তে তার কাছে একে একে জিজ্ঞেস করেন, তখন জাহাঙ্গীর ভাই ওই যে সাপ উদ্ধার করা, তারপর স্বপ্নে প্রতিনিয়ত মাহনুরের সাথে দেখা হওয়া, তাকে পরিস্থানে নিয়ে যাওয়া, সব কিছু বলেন। এবং নিষেধ সত্ত্বেও উনি ভুল করে এই ফুলটা ছিঁড়ে ফেলার পর এই যে সাপের বাচ্চাটা মারা যাওয়া সহ যতটুকু ওনার ওইখানে জ্ঞানে ছিলেন আর কি, অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত যতটুকু দেখেছিলেন উনি বিষয়টা খুলে বলেন। এরপর ইমাম সাহেব সহ সবাই খুব বিচলিত হয়ে পড়েন। তবে সবাই বেশি বিচলিত হলেও ইমাম সাহেব একটু কম বিচলিত হয়েছিলেন। ইমাম সাহেব ওনার মতো করে কিছু চিকিৎসা দেন এবং ইমাম সাহেব বলেন বিষয়টা অত্যন্ত জটিল, আমি আমার ওস্তাদের কাছে গিয়ে এই বিষয়টা বলি, পরামর্শ করি, এটা আমার সাধ্যের বাইরে। তবে মনে রাখবেন জাহাঙ্গীরকে ভুলেও একা রাখা যাবে না, 24 ঘন্টা তার সাথে কেউ না কেউ থাকবেনই। একা যদি একটু রাখেন তাহলে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে যাবে। কারণ এটার যে রহস্য কি এটা তো এখনো জানি না, আগে রহস্যটা বুঝে নিই। আপাতত একা রাখা যাবে না। তো এই পরামর্শ দিয়ে ইমাম সাহেব উনি জাহাঙ্গীর ভাইয়ের বাবাকে ডেকে আলাদা করে কয়েকটা কথা বলে যান, যেটা বাড়ির অন্য সদস্যদের সাথে উনি বলেন নাই। কারণ জাহাঙ্গীর ভাইয়ের মা যদি শুনতেন উনি আরো ভেঙে পড়তেন। ইমাম সাহেব জাহাঙ্গীর ভাইয়ের বাবাকে বলেন যে আপনার ছেলের নিশ্চিত মৃত্যু ঝুঁকি রয়েছে, এই বিষয়টা অত্যন্ত জটিল, ওকে একা পেলেই মেরে ফেলবে বা ওকে নিয়ে যাবে এবং ওর লাশও খুঁজে পাওয়া যাবে না। এই জন্যই আমি বিষয়টা বলেছি যে ওকে একা রাখা যাবে না। আর আসল বিষয়টা আপনাকে বলে গেলাম, আর পুরো বিষয়টা জানি, তারপর দেখি কি করা যায়, আর আপনাকেও জানাবো পুরো বিষয়টা বুঝার পর। এই কথা বলে ইমাম সাহেব ওখান থেকে বিদায় নেন। মূলত ইমাম সাহেব বিদায় নেওয়ার পর উনি যোগাযোগ করেছিলেন 1 গ্রাম পরে পার্শ্ববর্তী গ্রামের ওই সময়ের খুব নাম করা এক বুজুর্গ ব্যক্তি, একজন রাখি, তার নাম হচ্ছে আব্দুল কালু মিয়া। উনি কালু ওঝা নামে বেশ পরিচিত। তবে ওঝা হলে ওই ওঝা বলতে যে ধরনের তন্ত্রমন্ত্র বোঝার বিষয়টা ওরকম না, মানে গ্রামের দেশে ওনাকে ওঝা বলতো, কালু ওঝা বললেও উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালামে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। এবং ওনার মতো এই ধরনের প্যারানরমাল বিষয়ে সমাধান দিতে পারেন এমন লোক এই 2, 4, 10 গ্রামেও ছিল না।
একসময় ইমাম সাহেব তার ওস্তাদের কাছে সবকিছু খুলে বলেন। ওই ইমাম সাহেবের ওস্তাদ ছিলেন কিন্তু এই কালু ওঝা, এবং পরবর্তী করণীয় সম্পর্কে জানতে চাইলে কালু ওঝা তাকে 2 দিন পরে বিষয়টা জানানোর চেষ্টা করবেন বলেন, এবং 2 দিন পর জাহাঙ্গীর ভাই এবং তার বাবাকে সাথে নিয়ে ওই ইমাম সাহেবকে তার কাছে আসতে বলেন। তো বাড়ির সকলে জাহাঙ্গীর ভাইকে তো চোখে চোখে রাখেন, পাশাপাশি তাদের 2জন কাজের লোক সার্বক্ষণিক তার সাথেই থাকতেন। এভাবে পার হয়ে যায় প্রায় 3 দিন। এদিকে মাহানুর পরী আর আসে না। জাহাঙ্গীর ভাই প্রচুর মন খারাপ তার, শুধু এই মাহানুরের কথা ভাবেন, কেন এমনটা হলো, সামান্য ভুলের কারণে সবকিছু এলোমেলো হয়ে গেল। তারপরও মাহানুর আসে না। তিনি ভাবেন যে আচ্ছা, এই ইয়াসমিন মাহানুরের কোনো বিপদ হলো না তো, কারণ ওখানে তো খুবই ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছিল, ওই পরিস্থানে কোনো বিপদ হলো না তো। এভাবে কেটে যায় আরো 2টি দিন। জাহাঙ্গীর ভাইয়ের কাছে ওই দিন গভীর রাত্রে ইয়াসমিন সশরীরে এসে হাজির হয়, এবং সরাসরি হাজির হয়নি, মূলত ওই যে সুঘ্রাণটা আসে। তবে ওই সুঘ্রাণ এলেও তার সাথে যে 2জন ছিল ওই সময় তারা ঘুমিয়ে যান, কারণ তারা তো সার্বক্ষণিক জেগেছিলেন। আর জাহাঙ্গীর ভাইয়ের তখন ঘুম ভেঙে যায়। তখন জাহাঙ্গীর ভাই উনি নিজে ঘর খুলে বেরিয়ে পড়ে, যেটা কেউ টের পায়নি। মনে হচ্ছে যে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছেন, এমন একটা অবস্থা। জাহাঙ্গীর ভাই সেই পুকুরের কাছে যান যেখানে দেখা হতো। ওই সময় এই মাহনুরকে খুবই বিমর্ষ অবস্থায় দেখা যায়, এবং তার চেহারায়ও খুবই দুশ্চিন্তার ছাপ। তার চেহারাটাও অনেক খারাপ হয়ে গেছে বলে মনে হচ্ছে। মানুষ অনেক দুশ্চিন্তায় থাকলে সুন্দর চেহারা যেভাবে খারাপ হয়ে যায়, মনে হচ্ছে ওই রকম। তার উস্কো খুস্কো চুল, শরীরের যেই পোশাকগুলো মনে হচ্ছে যে বেশ মানে নোংরা হয়ে গেছে, এরকমটা মনে হচ্ছে আর কি। তো খুব করুণ দৃষ্টিতে মাহনুর জাহাঙ্গীরের দিকে তাকিয়ে বলেন, জাহাঙ্গীর, এটা কেন করলে তুমি? এতবার বলার পরও কোনো মানুষ এরকম ভুল করে? তোমাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের এখানে নিয়ে আসলাম, আর তুমি এই ভুলটা করে কত বড় ক্ষতি করেছো জানো? তুমি আমার কত বড় ক্ষতি করেছো, আমার বাবার, আমার দাদার ক্ষতি করেছো তা না, তুমি অনেক মানুষেরও ক্ষতি করেছো। আমাদের ক্ষতির কি হবে বা আমাদের কি ক্ষতি হবে সেটা আমরা আমাদের মতো করে দেখে নেব, কিন্তু যে মানুষগুলো তোমার কারণে ক্ষতিগ্রস্ত হলো তাদের কি হবে? তাদেরকে রক্ষা করার ক্ষমতাও তো আমাদের নাই। আমরা আমাদের নিজেদের রক্ষা নিয়েই ব্যস্ত থাকব, ওই মানুষগুলোকে কিভাবে রক্ষা করব? তবে এতটুকুই বলি, তোমার সাথে আজই আমার শেষ দেখা। পরবর্তীতে হয়তো আর কখনোই তোমার সাথে আমার দেখা হবে না। আর তুমি এত বড় একটা অপরাধ করার পরেও আমার দাদা এবং বাবা কেন তোমাকে হত্যার আদেশ দেয়নি জানো? কারণ তুমি ছিলে আমাদের মেহমান, তুমি একদিন আমার জীবন বাঁচিয়েছিলে এই জন্য। আর তোমাকে হত্যার আদেশ না দেওয়ার জন্য আমার দাদা এবং বাবাকেও অনেক গোত্রের জিনেরা কথা শোনাচ্ছে, কিন্তু তারপরও তোমাকে হত্যার আদেশ দেন নাই। তুমি যে এটা ভুল করেছো এটা কখনোই মনে করো না, তুমি অপরাধ করেছো। কারণ ভুল সেটাই যেটা মানুষ না জেনে করে, আর অপরাধ করলে শাস্তি পেতে হয়। কিন্তু তুমি আমার জীবন বাঁচানোর জন্য এই শাস্তি আমাদের তরফ থেকে পেলে না, কিন্তু তোমাকে রক্ষা করার ক্ষমতাও আমাদের নাই। আর মনে রেখো, অপরাধ করলে শাস্তি পেতে হয়, আর ভুল করলে ক্ষমা করা যায়। আমাদের তরফ থেকে তোমার অপরাধ আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি সাবধানে থেকো। আমি আমাদের নিজেদের পরিণতি নিয়ে ভাবছি না, আমরা আমাদের রক্ষা করার নিয়ম কানুন জানি। তোমার ভয়ানক পরিণতির কথা ভাবছি, যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমার সুযোগ থাকলে আমি তোমাকে নিয়ে যেতাম আমাদের দেশে, আর কখনো ফেরত দিতাম না, কারণ এই জগতে থাকলে তোমার বড় ধরনের ক্ষতি হবে। কিন্তু তুমি যেটা করেছো, তোমাকে তো আমার জগতে নিয়ে যাওয়ার আর কোনো সুযোগই রাখো নাই। তোমাকে এত নিষেধ করার পরও তুমি এই কাজটা কেন করলে? তুমি কি জানো ওই ফুল ছেঁড়ার পরে কি হয়েছে?
ওই ফুলের সাথে থাকা যে ছোট্ট সাপটা ছিল সেটা কে ছিল? যেহেতু আজকেই তোমার সাথে আমার শেষ দেখা, এটা না জানলে তো তুমি আসলে বুঝতে পারবে না যে কি ভয়ঙ্কর কাজটা তুমি করেছো। এই কথা বলার পরই এই ইয়াসমিন মাহনুর মানে মাহনুর পরী একে একে পুরো বিষয়টি জাহাঙ্গীর ভাইকে বলতে থাকেন। ওই জিন মানে ওই পরীটা বলেন যে ওই সাপটি ছিল ভয়ঙ্কর এক পিশাচ জিনের একমাত্র ছেলে। একসময় ওদের মা বাবা এবং ওদের গোত্রের ওই পিশাচ জিনেরা পাকিস্তানের করাচির একটা প্রত্যন্ত গ্রামে ওখানে থাকা মানুষদের উপরে শুরু করে ভয়ঙ্কর অত্যাচার এবং নির্যাতন। ওরা নিজেদের শয়তানি শক্তি বাড়ানোর জন্য শুধু মানুষের নির্যাতন করত তা না, মানুষের উপার্জনের বিভিন্ন মাধ্যমগুলো, কারণ ওই এলাকায় তাদের উপার্জনের মাধ্যম ছিল গবাদি পশু, এগুলোকেও ধরে ধরে খেয়ে ফেলতো ওই পিশাচ জিনেরা। মানুষের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধরে এনে হত্যা করে রক্ত পান করত। ওরা এতটাই হিংস্র ছিল যে কোনো মানুষ যদি এটা সমাধানের জন্য এগিয়ে আসতো, সেই মানুষ সহ তার পুরো পরিবারকে ধ্বংস না করে ওরা ছাড়তো না। এই পিশাচদের বর্বরতা আর অত্যাচার যুগের পর যুগ ধরে ওই গ্রামের অগণিত মানুষ সহ্য করেছে, অসংখ্য পরিবারকে ধ্বংস করে দিয়েছে। কি মুসলিম, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, ওদের কাছে কোনো ধর্মের বাজ বিচার নেই, মানুষ পেলেই হয়েছে। এভাবেও যখন চালিয়ে যাচ্ছিল, কখনো যে ওরা থামবে না, ওদের থামার কোনো ইচ্ছাই ছিল না, অত্যাচার যেন বাড়ছিল। একসময় পিশাচদের অত্যাচারে গ্রামের মানুষ জীবন বাঁচাতে অনেক দূরে দূরে গিয়ে বসতি স্থাপন শুরু করলেও শেষ রক্ষা হয়নি তাদের। কখনোই এই পিশাচদের অত্যাচার, জুলুম, উপদ্রব থেমে থাকেনি। যুগ যুগ ধরে গ্রামবাসী অনেক আলেম ওলামাদের কাছে সমস্যা সমাধানের জন্য গিয়েছেন। যদি কোনো আলেম গ্রামবাসীর সমস্যার সমাধানের জন্য এগিয়ে এসেছেন, তাদের মধ্যে অনেকেরই হয়তো নিজের জীবন বিসর্জন দিতে হয়েছে, অন্যথায় নিজ পরিবারের নরক যন্ত্রণা দেখতে হয়েছে, কিন্তু সমস্যা সমাধানে কেউ সফল হতে পারেনি। এভাবেই কেটে যায় কয়েকটি যুগ। যুগ যুগ ধরে চলমান এই সমস্যার সমাধান না হলেও গ্রামবাসীও চুপ করে বসে থাকেনি। গ্রামবাসীও মনে মনে পণ করেছিলেন মৃত্যু যখন হবেই, তবে এই সমস্যার সমাধানের তো একটা বিহিত হওয়া দরকার। মরলেও ওদেরকে শায়েস্তা করেই আমরা মরব, আমাদের তরফ থেকে যতটুকু চেষ্টা চালানো যায় আমরা চালিয়েই যাব। এক পর্যায়ে গ্রামবাসী খোঁজ পায় ওই গ্রাম থেকে অনেক দূরে একজন ব্যক্তি আছেন, অনেক দূরে একটি গ্রাম, সেই গ্রামে একজন বুজুর্গ ব্যক্তি রয়েছেন। উনি একজন মাদ্রাসার শিক্ষক, ওনার নাম হচ্ছে মাওলানা শামসুদ্দিন। অনেক বড় মাপের একজন বুজুর্গ কামেল আলেম ছিলেন উনি। উনি ওনার মাদ্রাসা থেকে প্রয়োজন ছাড়া খুব একটা বের হতেন না, হাঁটাহাঁটির দরকার হলে মাদ্রাসার এরিয়ার মধ্যে হাঁটাহাঁটি করতেন, আর খুব প্রয়োজন হলে বের হতেন। উনি মূলত মাদ্রাসায় থেকে মাদ্রাসার ছাত্রদেরকে লেখাপড়া করানো আর ইবাদত বন্দেগীতেই উনি বেশি মশগুল থাকতেন। কখনো কখনো কোথাও গুরুত্বপূর্ণ দাওয়াত আসলে উনি যেতেন, আর অধিকাংশ মানুষ তার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেন। আবার কেউ চাইলেই সহজে উনি আসলে সাক্ষাৎ করতে চাইতেন না, ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্য কি সেটা আগে বোঝার চেষ্টা করতেন খবর নিয়ে, তারপরে উনি দেখা করতেন। তো ওই গ্রামের মানুষরা তার সাথে সাক্ষাৎ করেন। মূলত কেউ যদি বিপদে পড়ে তার কাছে আসতেন, তাহলে উনি খুব সহজে সাক্ষাৎ দিতেন। অনেকে আসতো কাউকে ক্ষতি করার জন্য, যে হুজুরের কাছ থেকে কোনো একটা তদবির নিয়ে আসি, এরকম কিছু, যেগুলো উনি কখনোই অ্যালাউ করতেন না। তো মাহনুর পরী আরো জানান যে এক সময় এই মাওলানা শামসুদ্দিন সাহেব করাচির অনেক বড় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন ওই গ্রামে আসার আগে। তার ছাত্রদের মাঝে মানুষের পাশাপাশি অনেক জিন ছাত্রও ছিলেন। তবে অন্য সব ছাত্রদের মধ্যে আমার বাবা আবুল কাশেমও ছিল তার অন্যতম প্রিয় একজন ছাত্র। উনি জানতেন যে সে জিন। বলে রাখা ভালো, মাওলানা শামসুদ্দিন সাহেবের সাথে পরিচয় ঘটে এক বুজুর্গ আলেমের। বেশ কিছুদিন
তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তিনি জানতে পারেন ওই বুজুর্গ ব্যক্তির নাম হলো আব্দুল কাইয়ুম, যিনি পরিস্থানের বাদশাহ। মানুষ রূপে তার সাথে পরিচয় হয়েছিল। তো একটা পর্যায়ে শামসুদ্দিন সাহেব জানেন যে আমার দাদা এই আব্দুল কাইয়ুম, যিনি পরিস্থানের বাদশাহ, আর তার একমাত্র পুত্র আবুল কাশেম, যিনি আমার বাবা। এই আবুল কাশেমকে হুজুরের মাদ্রাসায় ভর্তি করানোর জন্য তিনি হুজুরকে আসলে পর্যবেক্ষণ করতে এসেছিলেন, মানুষ বেশে তার সাথে বন্ধুত্ব করেছেন। তো এরই মাঝে তিনি হুজুরের মহত্ব এবং বুজুর্গিতে মুগ্ধ হয়ে হুজুরের কাছে সবকিছু খুলে বলেন এবং নিজ পুত্রকে তার শিষ্য বানানোর জন্য অনুরোধ করেন। তো উক্ত গ্রামের কিছু মুরব্বী গোছের লোক যখন শামসুদ্দিন হুজুরের খোঁজ পেয়ে সকলে একত্র হয়ে শামসুদ্দিন হুজুরের দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং এক পর্যায়ে শামসুদ্দিন হুজুরের সাথে দেখা করে যুগ যুগ ধরে তাদের সাথে ঘটে যাওয়া পুরো বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলেন তাকে। তো একসময় তারা হুজুরের কাছে যে কোনো কিছুর বিনিময়ে এই অত্যাচারে একটা বিহিত চান। এ সময় হুজুর তাদেরকে মেহমানদারি করিয়ে কয়েকটা দিন সময় চেয়ে গ্রামবাসীকে সেখানে থাকার ব্যবস্থা করে দেন। তো প্রায় এক সপ্তাহ পর তাদের মধ্যে কয়েকজনকে আরো বেশ কিছুদিন পরে দেখা করতে বলেন এবং অন্যদেরকে বিদায় দিয়ে দেন। ঠিক ওই দিন রাত্রে এই শামসুদ্দিন হুজুর তার অনুগত দুজন জিনকে ডেকে পাঠান এবং তাদেরকে পুরো ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়ে আসতে বলেন। এ সময় ওই দুইজন জিন হুজুরের নির্দেশ মতো ঘটনা বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ওই পিশাচদের এলাকায় প্রবেশ করা মাত্র পিশাচদের একটি পাহারাদার দল তথ্য সংগ্রহকারী জিন অর্থাৎ মুখবির জিনদের উপরে আকস্মিক ভাবে ভয়ঙ্কর আক্রমণ করে বসে। পিশাচদের ভয়ঙ্কর হামলায় তথ্য সংগ্রহে যাওয়া জিনের মধ্যে ঘটনাস্থলে একজন নিহত হন আর অন্যজন গুরুতর আহত অবস্থায় হুজুরের কাছে ফেরত আসতে সক্ষম হন। এ সময় আহত অবস্থায় ফিরে আসা উক্ত জিন যতটুকু তথ্য জানতে পেরেছেন ততটুকু সহ পিশাচদের হামলায় তার সহযোগী বন্ধু জিনের নিহত হওয়ার ঘটনা খুলে বলেন শামসুদ্দিন হুজুরকে। এ সময় হুজুর ওই জিনের মুখে পুরো ঘটনা শুনে খুব রাগান্বিত হয়ে যান। এই কারণে রাগান্বিত হয়ে যান যে ওদের এত সাহস এইভাবে মানুষের উপর নির্যাতন করছে, আর এই তথ্য সংগ্রহ করতে যাওয়া তারই অনুগত দুজন জিনকে এইভাবে হামলা করেছে, একজনকে শহীদ করেছে। এতে উনি এতটাই রাগান্বিত হয়েছিলেন যে উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, এই সমস্যার সমাধান না করা পর্যন্ত তুমি আমাকে দুনিয়া থেকে নিও না। সাধারণত উনি এই ধরনের দোয়া করেন না, কিন্তু উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে এই সমস্যার সমাধানটা করায় তুমি আমাকে দুনিয়া থেকে নিও, মানে এইভাবে আল্লাহর কাছে উনি দোয়া করেছিলেন। তো যাই হোক, এক পর্যায়ে শামসুদ্দিন হুজুর আমার বাবা আবুল কাশেমকে ডেকে পাঠান এবং পুরো ঘটনা সম্পর্কে আমার বাবাকে অবগত করেন তিনি। আর সাহায্যের জন্য আমার দাদা হুজুর আব্দুল কাইয়ুম সাহেবকে একটি চিঠি লিখে আমার বাবার হাতে দিয়ে আমার দাদা হুজুরকে সালাম পাঠান এবং চিঠিটি পড়ে তার সিদ্ধান্তের অপেক্ষায় তিনি থাকবেন বলেও জানান। তখন আমার বাবা আবুল কাশেম আমার দাদা হুজুর আব্দুল কাইয়ুম সাহেবকে সালাম প্রদান করে পুরো বিষয়টি অবগত করেন এবং শামসুদ্দিন হুজুরের চিঠিটি তার হাতে দিয়ে এক এক করে শামসুদ্দিন হুজুরের শুরু থেকে সব ঘটনা আমার দাদা হুজুর আব্দুল কাইয়ুম সাহেবের কাছে বর্ণনা করেন এবং আমার দাদার সিদ্ধান্তের অপেক্ষায় তিনি আছেন বলেও জানিয়েছেন। আমার দাদা হুজুর আব্দুল কাইয়ুম আমার বাবার মুখে সব ঘটনা শুনে এবং হুজুর চিঠি পেয়ে আমার বাবাকে বলেন যে তুমি যাও, বিশ্রাম নাও, তোমাকে ডেকে নেব আমি। আমার দাদা হুজুর আব্দুল কাইয়ুম গভীর চিন্তায় পড়ে যান। এক পর্যায়ে আমার দাদা হুজুর আমার বাবা সহ বিভিন্ন গোত্র প্রধান জিনদেরকে ডেকে পাঠান এবং একটি সভার আয়োজন করেন তিনি। এক পর্যায়ে তার বন্ধু বিশিষ্ট আলেম শামসুদ্দিন হুজুরের গ্রামের মানুষকে বাঁচাতে সহযোগিতা সহ তথ্য সংগ্রহ করতে যাওয়া দুজন জিনের উপর আক্রমণ এবং একজন জিনকে শহীদ করার পুরো বিষয়টি উক্ত সভায় সকলকে জানান। এ সময় পুরো বিষয়টি শুনে সকল গোত্রের উপস্থিত জিন সর্দাররা একটি সিদ্ধান্ত নেয় যে যেহেতু ওই জিনেরা
নিরীহ গ্রামবাসীর উপর যুগ যুগ ধরে আক্রমণ করে তাদেরকে হত্যা করছে। সুতরাং এই অত্যাচারী পিশাচদের যথাযথ শাস্তি দেওয়ার কোনো বিকল্প নাই, এটা তাদের উপর করা ফরজ হয়ে গেছে। এখন যেহেতু তাদের কাছে মজলুমরা আকুতি জানিয়েছেন, এখন তাদের পেছনে ফেরত আসার কোনো সুযোগ নেই, সামনেই যেতে হবে। প্রয়োজনে ওই পিশাচদের মোকাবেলায় যুদ্ধ করতে কেউ পিছপা হবে না, শুধু আমার দাদা হুজুর আব্দুল কাইয়ুমের নির্দেশের অপেক্ষায় তারা আছেন, এমনটি তারা সিদ্ধান্ত জানান। এবং এই অত্যাচারী জিনদের বিরুদ্ধে সকলেই সহযোগিতা করার ঘোষণা দিয়ে বলেন যে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। আর এই বিষয়ে এই যুদ্ধের সেনাপতি নির্বাচিত করেন আমার দাদা হুজুরকে। আর এই বিষয়ের সিদ্ধান্তটাও শামসুদ্দিন হুজুরকে জানাতে বলে দেন। এক পর্যায়ে পরিস্থানে জিনদের এই মতবিনিময় সভায় এবং সিদ্ধান্ত সভায় যে সিদ্ধান্তটা গৃহীত হলো, এই বিষয়টা আমার বাবা তার ওস্তাদ শামসুদ্দিন হুজুরের কাছে পৌঁছে দেওয়া হয়। আমার বাবার মুখে শামসুদ্দিন হুজুর সকল ঘটনা শুনে খুব খুশি হন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং আমার বাবাকে ওই সময়ের মতো বিদায় জানান। এ সকল ঘটনা চলার মাঝেই আমার দাদা হুজুর সকল গোত্রের জিন সহ আমার বাবাকে নির্দেশ প্রদান করেন যে আমি এই যুদ্ধের কমান্ডার হিসাবে তোমাকে নিযুক্ত করলাম। তুমি যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিবা, কিন্তু ফেরত আসবা না। তোমাদের সকলকে যদি চতুর্দিক থেকে ঘিরেও ফেলা হয়, তোমরা আল্লাহর নাম নিয়ে যুদ্ধ চালিয়ে যাবা, কিন্তু পিছু হটবা না, এটাই নির্দেশনা। এভাবেই তোমরা এই অত্যাচারী পিশাচদের মোকাবেলা করবা। নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। হয় তোমরা পিশাচদেরকে বন্দী করবা, না হলে হত্যা করে পুরো এলাকা পিশাচ মুক্ত করবা, এমনটাই তোমাদের প্রতি আমার নির্দেশ। তো এই সময় অন্য একটি গোত্রের একজন জিন খবর নিয়ে আসে এবং তিনি বলেন যে আমি একটা উপায় পেয়েছি, আপনাদের সকলের কাছে উপস্থাপন করতে চাই। ওই জিনটার বয়স ছিল কম, কিশোর বয়সী জিন, কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল যে সে ছিল খুব বিচক্ষণ এবং যুদ্ধ এবং এই ধরনের কলা কৌশল মানে সমরবিদ্যায় সে খুবই পারদর্শী এবং সে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণে তার একটা বিশেষ ক্ষমতা রয়েছে। এবং তার নাকি আরো একটি ক্ষমতা রয়েছে, যেটা আমার দাদা হুজুর আব্দুল কাইয়ুমের সামনে বলেন যে তিনি চাইলেই জিন এবং ইনসানের চোখ ফাঁকি দিয়ে সম্পূর্ণ অদৃশ্য হওয়ার ক্ষমতা রাখেন। ইনসানের চোখে অদৃশ্য হওয়ার ক্ষমতা তো সকল জিনেরই আছে, কিন্তু জিনদের চোখে অদৃশ্য হওয়া এটা চারটিখানি কথা না। শুধু তাই না, জিনদের চোখ ফাঁকি দিয়ে অদৃশ্য হয়ে যে কোনো জিনদের দুর্গম স্থান থেকেও যে কোনো তথ্য নিয়ে আসা এবং অতর্কিত হামলা চালিয়ে অদৃশ্য হয়ে যাওয়া, এটা সে জানে, এই বিদ্যাটা সে অর্জন করেছে। তো এই কথা যখন ওই তরুণ জিনটা বলেন, তখন কিন্তু সকলে মন্ত্রমুগ্ধ হয়ে এটা শোনেন যে আসলে আমাদের গোত্রের মধ্যে এমন একটা সম্ভাবনাময় তরুণ লুকায়িত ছিল, এটা আমরা জানতামই না। তখন তাকে বলা হলো যে তুমি এই বিষয়গুলো আগে কেন জানাওনি? তখন ওই জিনটা বলেন যে আসলে কোনো জটিল পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না হলে আমার এই বিদ্যা প্রয়োগ করাটা আমার বংশ পরম্পরায় নিষেধ করা হয়েছে। যেহেতু আমার গোত্রের সকলে, অন্য গোত্রের সকলে এবং আপনি আমাদের সুলতান বাদশাহ, আপনি মানুষদেরকে বাঁচানোর জন্য এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন, সুতরাং আমি অবশ্যই আমার সর্বশক্তি এখানে প্রয়োগ করব ইনশাআল্লাহ। তবে এখানে আমার একটা পরিকল্পনা রয়েছে, আপনারা অনুমতি দিলে আমি এই পরিকল্পনাটা প্রকাশ করতে চাই আপনাদের সামনে। আর আমি আশা করি যে কোনো ধরনের রক্তপাত ছাড়াই আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের গোত্রেরও কেউ হতাহত হবে না, কারো এক ফোঁটা রক্তও ঝরবে না।
তখন সকলে বলেন যে বলো কি তোমার পরিকল্পনা। তখন ওই তরুণ জিনটা বলেন যে ওই পিশাচ গোত্রের জিনের সর্দার, যে ওই সর্দারের একটাই মাত্র ছেলে আছে, ছোট্ট ছেলে, তাকে ওই সর্দার খুবই ভালোবাসে, তার অন্য কোনো দুর্বলতা নাই, মূলত তার ওই ছেলেটাই তার দুর্বলতা। আমি নিজেকে অদৃশ্য করে ওই সর্দারের পাশ থেকে তার পুত্রকে অপহরণ করে জিম্মি করে আপনাদের সামনে হাজির করতে চাই। যদি ওই গোত্র প্রধানের পুত্রকে অপহরণ করতে পারি, জিম্মি করতে পারি, তাহলে কোনো ধরনের রক্তপাত ছাড়াই আমরা আমাদের সকল শর্ত মানতে বাধ্য করব। যদি ওরা না শোনে তাহলে আমরা সরাসরি যুদ্ধে লিপ্ত হব ওদের সাথে। তবে আমার মনে হয় ওরা শুনবে। তবে আমার সাথে শক্তিশালী একটি যোদ্ধা দলকে সাথে দিতে হবে। যদি আমি সফল হতে না পারি কোনো কারণে, ওরা যদি আক্রমণ করার উপক্রম হয়ে যায়, তাহলে যেন আমি আমার শক্তিশালী জিন বাহিনী দিয়ে ওদের উপর আক্রমণ করতে পারি। কারণ আমি নিশ্চিত আমি ইনশাল্লাহ জয়ী হব, কিন্তু তারপরও যুদ্ধক্ষেত্রে কিছু অসম্ভাবনা চলে আসতেই পারে, যেটা অসম্ভব। তখন সেই জিনের সাথে শক্তিশালী একটি যোদ্ধা বাহিনীকে পাঠানো হয়। আর সেই তরুণ বিচক্ষণ সমরবিদ্যায় পারদর্শী ওই জিনের নাম হলো সামারা। তো ওই সময় ওই জিন তার সহযোদ্ধা জিনদেরকে নিয়ে ওই এলাকার উদ্দেশ্যে রওনা হয়। নির্দিষ্ট একটি জায়গায় তাদেরকে প্রস্তুত রেখে সামারা অদৃশ্য হয়ে সেই পিশাচের জায়গায় প্রবেশ করে, তাদের এলাকায় প্রবেশ করে। গোত্র প্রধানের পুত্র পাশেই বসা ছিল। মুহূর্তের মধ্যে ওই ছেলেকে জিম্মি করে অদৃশ্য হয়ে যায় সেই সামারা। আশেপাশের সকল জিন অবাক হয়ে যায়, আরে কই গেল সে? ওরা কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে এই গোত্র প্রধানের পুত্রকে তুলে নিয়ে আসেন সামারা এবং নির্দিষ্ট এলাকায় এসে তার যোদ্ধা জিনদের সাথে মিলিত হয়ে সকলে একত্রে সাথে সাথে পরিস্থানে এসে হাজির হয়। ওই সময় আমার দাদা আব্দুল কাইয়ুম, উনি ওই পিশাচ পুত্রকে একটি গোলাপ সদৃশ ফুলের সাথে সাপ রূপে বন্দী করে ফেলেন এবং সকলের উদ্দেশ্যে আরো বলেন যে একমাত্র তিনি অথবা আমার বাবা আবুল কাসেম শুধু এই পিশাচ পুত্রকে মুক্ত করতে পারবেন। এ ব্যতীত অন্য কোনো পিশাচ জিন ওকে মুক্ত করতে পারে না বা পারবে না। তবে এ ব্যতীত অন্য কোনো পিশাচ জিন বা কোনো ইনসান যদি ওকে মুক্ত করার চেষ্টা করে, ওই ফুলটা ছিঁড়ে ফেলে, তাহলে ঘটনাস্থলেই ওই পিশাচ জিনের মৃত্যু হবে। পাশাপাশি যুদ্ধবন্দী হিসাবে ওদের সাথে যে শর্তটা আমরা আরোপ করব বা যে শর্তগুলো ওরা মেনে নেবে, সেক্ষেত্রে শর্তটা ভঙ্গ হয়ে যাবে এবং ওরা খুব ক্ষিপ্ত হয়ে আবারও মানুষের উপর আক্রমণ করবে এবং পরিস্থানের উপর আক্রমণ করবে, যার ফল মানুষ সহ পরিস্থানের অনেককেই দিতে হবে। এটাই হচ্ছে এটার মূল রহস্য। পিশাচ জিন গোত্র প্রধানের পুত্রকে তুলে নিয়ে পরিস্থানে বন্দী করা প্রসঙ্গে ওই পিশাচ জিনকে অবগত করে একটি চিঠি পাঠায় আমার দাদা আব্দুল কাইয়ুম এবং শর্ত দেয় আজ থেকে ওই গ্রামের মানুষের ক্ষতি তো দূরের কথা, অত্র এলাকা চিরদিনের জন্য ছাড়তে হবে। এছাড়া ওই গ্রামের 500 কিলোমিটারের মধ্যেও ওই পিশাচ গোত্রের কোনো জিন প্রবেশ করতে পারবে না, তাহলে ওই পিশাচ পুত্রকে মুক্তি দেওয়া হবে। আমার দাদা আব্দুল কাইয়ুমের সকল শর্ত মেনে নিয়ে ওই এলাকা ছাড়তে রাজি হন উক্ত গোত্র প্রধান পিশাচ জিন। তবে কয়েকটা দিন সময় চেয়ে নেন তিনি। আমার দাদা হুজুর পুরো বিষয়টি সম্পর্কে তার বন্ধু শামসুদ্দিন হুজুরকে আমার বাবার মাধ্যমে অবগত করেন। এক পর্যায়ে ওই পিশাচ জিন পুরো গোত্রের অন্য সব সদস্যদের নিয়ে ভারতের একটি রাজ্যের প্রত্যন্ত এলাকায় আশ্রয় নেয়, যেখানে মানুষ থাকে না, আর তার পুত্রের মুক্তির জন্য অনুনয় বিনয় করে আমার দাদা হুজুরের কাছে, আর বারবার ধর্ণা দিতে থাকে ওই পিশাচ গোত্রের প্রধান। তবে
আমার দাদা হুজুর জানতেন এখনই যদি ওই পিশাচ পুত্রকে মুক্তি দেওয়া হয় তাহলে ওই পিশাচরা শামসুদ্দিন হুজুরের পুরো এলাকায় ভয়ঙ্কর তাণ্ডব চালিয়ে পুরো এলাকায় ভয়ঙ্কর এক গণহত্যা কায়েম করবে বা গণহত্যা চালাবে, পুরো গ্রামের মানুষকে একেবারে নরক যন্ত্রণা দিবে, চরম প্রতিশোধ নেবে ওরা। কারণ ওরাই তো শামসুদ্দিন হুজুরের কাছে গিয়েছিল, যার ফলশ্রুতিতেই তার সন্তানকে পরিস্থানে বন্দী করে রাখা হয়েছে ঘটনাচক্রে। তো এভাবেই আমার দাদা হুজুরের একান্ত হস্তক্ষেপে নির্দোষ গ্রামবাসীর উপর পিশাচ গোত্রীয় জিনের অত্যাচারের সমাপ্তি ঘটে। এবং আমার দাদা হুজুর সেই পিশাচ জিন গোত্রের সর্দারকে বলেছিলেন যে তোমার ছেলের কোনো ক্ষতি হতে আমরা দেব না যতক্ষণ আমাদের শর্ত তোমরা না ভাঙবা। এইভাবে প্রায় 200 বছর পরিস্থানে বন্দী থাকার পর উক্ত পিশাচ গোত্র প্রধানের পুত্রের করুণ মৃত্যু হয়। জাহাঙ্গীর, তোমার ভুলের কারণে ওই ফুলছেড়ের মাধ্যম দিয়ে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তুমি বুঝতে পেরেছো তুমি কি করেছো? গ্রামবাসীর প্রতি পিশাচের ভয়ঙ্কর অত্যাচার সহ শামসুদ্দিন হুজুর, তারপর এই মাহানুরপুরীর বাবা আবুল কাশেম ও তার দাদা পরিস্থানের বাদশা আব্দুল কাইয়ুম সহ এখানে উল্লিখিত পরিস্থানের সকল বিষয়টা বর্ণনা করছেন জাহাঙ্গীর ভাইয়ের সাথে থাকা সেই মাহানুরপুরী নিজেই পুরো রহস্যটা বর্ণনা করেন। মাহানুরপুরীর মুখে এমন কথা শুনে জাহাঙ্গীর ভাই খুবই ভয় পান এবং কি হতে পারে এইভাবে এটা ভেবে প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েন, ভয়ে কান্নাকাটি করতে থাকেন। এর পরক্ষণেই মাহানুর জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। পরের দিন জাহাঙ্গীর ভাই উক্ত ঘটনা তার মা বাবাকে জানালে তারাও বেশ চিন্তিত হয়ে পড়েন, বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন পুরো পরিবার। ওই দিনই জাহাঙ্গীর ভাইকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী গ্রাম বারবাকপুর গ্রামের বিখ্যাত কালু ওঝার কাছে। এই কালু ওঝার কথা কিন্তু আমরা 62 নম্বর এপিসোডে আমরা বলেছিলাম। প্রিয় লিসেনার্স, আপনারা 62 নম্বর এপিসোড শুনে আসতে পারেন। তো যাই হোক, এ সময় কালু ওঝা জাহাঙ্গীর ভাইয়ের মুখে পুরো ঘটনা শুনে একেবারে স্তব্ধ হয়ে যান। উনিও চিন্তিত হয়ে পড়েন। ওনার মতো একজন বিচক্ষণ লোক, উনিও চিন্তিত হয়ে পড়েছেন। উনি এই কয়েকদিনে ঘটনা আসলে ওইভাবে সংগ্রহ করতে পারেন নাই, আসলে রহস্যটা সংগ্রহ করতে পারেন না। এই জন্যই উনি 2 দিন পরে ডাকলেও আসলে তেমন কোনো সমাধান দিতে পারেন নাই। তবে যেহেতু এই বিষয়টা উনি শুনলেন, শোনার পরে তাৎক্ষণিক যৎসামান্য চিকিৎসা দিয়ে জাহাঙ্গীর ভাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে বলেন যে যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, জাহাঙ্গীরকে কোনোভাবেই একা রাখা যাবে না। তোমাদের ইমাম যেই পরামর্শ দিয়েছিল ওটা বহাল থাকবে, আর ওর কিন্তু মৃত্যু ঝুঁকি রয়েছে। আমি 2 দিন পর তোমাদের বাড়িতে আসবো, দেখি কি করা যায়। এই 2 দিনের মধ্যে দেখি আমি আরো কিছু করতে পারি কিনা। এই কয়েকদিনে তো তেমন কিছু করতে পারি নাই, কিন্তু এখন যেহেতু বিষয়টা আরো ভালো করে জানলাম, দেখি কি করতে পারি। বলে রাখা ভালো, এই কালো ওঝার কাছে তার সহযোগী 2 জিন সহ অনেক অনুগত জিনের আসা যাওয়া ছিল, যেটা তার বাবার আমল থেকেই ছিল। তারা সর্বোপরি কালো ওঝাকে বিভিন্ন দিক নির্দেশনা দিত যে কিভাবে কোন কাজটা করতে হবে, কোনটা করা যাবে না, কোনটা করতে গেলে কি সমস্যা হতে পারে, এ বিষয়ে তারা দিক নির্দেশনা দিত আর কি। যে কোনো কঠিন সমস্যা সমাধানে তারা সর্বোচ্চ সহযোগিতা করত কালো ওঝাকে। আর কালো ওঝাও তো অনেক বুজুর্গ টাইপের মানুষ ছিলেন। কালো ওঝা যখনই ওই জিনদেরকে ডাকেন, পুরো বিষয়টি তাদেরকে জানান, এই সমস্যার সমাধানে কি করা সম্ভব, তখনই ওই জিনটা কালো ওঝাকে জানান যে ঠিক আছে, আমরা আগে খোঁজ খবর নিয়ে দেখি। কারণ ওই জিনগুলোকে কিন্তু উনি বন্দি করেন নাই, ওই জিনেরা নিজেরাই কালো ওঝার কাছে আসতো। জিনদের ইচ্ছার বিপরীতে উনি কোনো কাজ করাতেন না। আর ওই জিনেরাও ছিল পরোপকারী। ওই দিন রাতের বেলা জিনেরা খবর নিয়ে আসেন, আর যে খবরটা নিয়ে আসেন, খবরটা আসলে খুবই খারাপ একটা খবর। খবরটা ছিল এরকম যে জাহাঙ্গীরের মৃত্যু পরোয়ানা জারি হয়েছে, সুযোগ পেলে তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর মধ্যেও একটা আশার বাণী রয়েছে, সেটা হচ্ছে যে এই মৃত্যু পরোয়ানা জারি করেছে কিন্তু এই মাহানুরপুরীর বাবা দাদা এরা না, ওর মৃত্যু পরোয়ানা জারি করেছে ওই পিশাচ গোত্রের জিন সর্দার। কারণ 200 বছর ধরে তার ছেলের আশায় তারা ছিল, কিন্তু
তার ছেলের এরকম মৃত্যু হয়েছে। পিশাচ গোত্রের জিনেরা যেহেতু বুঝতে পেরেছে যে মূলত একটা মানুষের কারণে এটা হয়েছে, জিনেরা এটা করে নাই, এই কারণে ওই পরিস্থানে আক্রমণ করার কোনো পরিকল্পনা ওদের আপাতত নাই। তবে জাহাঙ্গীরের ওরা একটা ক্ষতি করবে। কিন্তু আশার বাণী এটাই যে ওই পিশাচদের একটা সীমা রেখা আছে, এই সীমার বাইরে ওরা যেতে পারবে না। তবে ওদের অনুগত বা ওদের পরিচিত অনেক পিশাচ রয়েছে, তাদেরকে মূলত নির্দেশ দেওয়া হয়েছে যে জাহাঙ্গীরকে তুলে নিয়ে আসতে। মূলত জাহাঙ্গীরকে তুলে নিয়ে আসার পর ওই পিশাচ গোত্রের যে আস্তানা, ওখানে জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তো এমন কথা শুনে কালু ওঝা ওই দিন সন্ধ্যার পর জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ওই দিন বিকাল থেকে হঠাৎ করেই জাহাঙ্গীর ভাইয়ের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে জাহাঙ্গীর ভাইকে খুঁজতে আত্মীয় স্বজন সহ অনেকেই বের হয়, কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায় না। ওই দিন এশার নামাজ শেষে কালু ওঝা এবং তার সহযোগী দুইজন হাফেজ নিয়ে জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে উপস্থিত হয়েছেন। এসে শুনলেন জাহাঙ্গীর ভাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়। আর জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি থেকে কালু ওঝার বাড়িতে আসলে আসা যাওয়ার পথটা তো একদম মানে একটু সময় তো লাগবেই ওই সময় প্রেক্ষাপটে। তো জাহাঙ্গীর ভাইয়ের নিখোঁজ হওয়ার পর কিন্তু লোক পাঠানো হয়েছিল কালু ওঝার বাড়িতে, কিন্তু কালু ওঝাও তো তার মানে জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। তো যাই হোক, কালু ওঝা বেশ রাগ করেই বলেন যে আপনাদেরকে বারবার বললাম ওকে চোখে চোখে রাখতে, তারপর আপনারা পারলেন না, এটুকু কাজও করতে আপনারা ফেল করলেন। তখন কালু ওঝা বলেন যে অনেক দেরি হয়ে গেছে, আর কিছু করার নাই, বুঝতে পারছি যে অনেক দেরি হয়েছে, কিছুই করার নাই, কিন্তু তারপরও আমি কি শেষ চেষ্টাও করব না জাহাঙ্গীরকে ফেরত আনার? কিন্তু এই কাজে আমার নিজেরই মৃত্যু ঝুঁকি আছে, কিন্তু তারপরেও জাহাঙ্গীরকে ফেরত আনার জন্য আমি শেষ চেষ্টাটা অবশ্যই করব, যদি আমি মরেও যাই। তখন জাহাঙ্গীর ভাইয়ের এই হারিয়ে যাওয়া এই ব্যাপারটা নিয়ে উনি মানে ওই কালু ওঝা উনি বুঝতে পারেন যে এইটা তার অনুগত সাধারণ জিনদের কোনো কাজ না, পরামর্শক জিন বা যারা চিকিৎসা সংক্রান্ত কাজ করে এদের কোনো কাজ না। উনি তাদের মধ্যে থেকে একটু চঞ্চল মানে দুষ্টু প্রকৃতির জিন, এই অর্থে যে ওরা ঠিকঠাক মতো কথা শোনে না, বেশ চঞ্চল প্রকৃতির জিন, এদের একটা দলকে খবর নিতে পাঠায় যে জাহাঙ্গীর এখন ঠিক কোন অবস্থায় আছে, কোথায় আছে, ওকে কি একদম ওই পিশাচদের আস্তানে নিয়ে যেতে তারা সক্ষম হয়েছে। তো যখন পাঠানো হয়, ওদের একজন বেশ আহত অবস্থায় ফেরত আসে। তো সে আহত জিনটা বলে যে পিশাচদের একটি দল জাহাঙ্গীরকে তুলে নিয়ে গেছে, বাধা দিলে ওরা আমাদের 4 জন জিনকে নৃশংসভাবে হত্যা করেছে। আর আমাদের আরো কয়েকজন সহযোগী তারাও এখনো ওই জিনদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় এই খবরটা দেওয়ার জন্য আপনাদের কাছে আসলাম। যদি এই মুহূর্তে আমাদের সাথে আরো কিছু জিন পাঠানো না হয়, তাহলে আমার যে সহযোগী দেশে যুদ্ধ করছে ওরা মারা পড়বে। এতক্ষণে মারা পড়েছে কিনা তাও আমরা জানি না। আমরা মূলত ওদেরকে ব্যস্ত রেখেছি, যুদ্ধ করতে যতটুকু সময় লাগে এই সময়ের মধ্যে যদি আমরা ওখানে না যাই, তাহলে এক্ষুনি ওরা আমাদের সীমানা পাড়ি দিয়ে ওই পিশাচের আস্তানায় চলে যাবে। এই ধরনের যখন একটা ব্যাপার তাকে বলা হলো, তখন কালু ওঝা চিন্তায় পড়ে যান। উনি তার অনুগত খুবই শক্তিশালী মহাশক্তিশালী একটা পিশাচ সর্দার ছিল, তাকে সচরাচর ডাকেন না, তার সাথে এমনি সম্পর্ক ভালো রাখেন, তাকে তো কোনো বন্দি করে কাজ করানো যায় না, বা তাকে উনি ওইভাবে বন্দি করে কাজ করানো নাই কখনো, এমনি সম্পর্ক রাখেন আর কি। তখন তাকে হাজির করা হয়। তাকে হাজির করাতে গিয়ে কালু ওঝা তার জীবনের সকল আমল বা চেষ্টা সেগুলো চালিয়ে যাচ্ছিলেন, কারণ তাকে হাজির করাটা বেশ কষ্টসাধ্য ছিল। তবে একটা সময় কি হয়েছিল, কালু ওঝার নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। এমত অবস্থায় ওই শক্তিশালী জিনটা চলে আসে। জিনটা চলে আসার পর তাকে সালাম দেয় এবং বলেন যে হুজুর, আপনি তো আমাকে কখনো ডাকেন না, বলেন আপনার জন্য কি করতে পারি, আপনার জন্য আমার জান হাজির। তখন বলে যে দেখো, এই ব্যাপার, আমার জিনেরা মারা পড়েছে, সেখানে এখনো যুদ্ধ চলছে, এখন কি হয়েছে অবস্থা জানি না, তুমি তোমার বাহিনী নিয়ে
ওকে উদ্ধার করো, আর তুমি যদি না পারো তাহলে জাহাঙ্গীরের লাশও উদ্ধার করতে পারবো না। তখন ওই শক্তিশালী পিশাচ জিনটি হুজুরকে প্রতিশ্রুতি দেন, হুজুর আমার জীবনও যদি চলে যায়, আমি সহ আমার দলের যারা আছে তারা সর্বোচ্চ চেষ্টা করব জাহাঙ্গীরকে ফেরত নিয়ে আসার জন্য। আর প্রথমে চেষ্টা করব যারা নিয়েছে ওরাই যেন ফেরত দিয়ে যায়, কারণ আমরা যদি জাহাঙ্গীরকে ফেরত নিয়ে আসি তাহলে জাহাঙ্গীরের মৃত্যু হতে পারে, কিন্তু ওদেরকে যদি বাধ্য করি জাহাঙ্গীরকে দিয়ে যেতে, তাহলে জাহাঙ্গীরের ছোটখাটো কিছু ক্ষতি হলেও জাহাঙ্গীরের জীবন বেঁচে যাবে। কিন্তু আমরা এই চেষ্টা করব, আপনিও আপনার জায়গা থেকে আমল বন্ধ করবেন না, তাহলে আমরা দুর্বল হয়ে পড়ব। তো এইভাবেই ওই মহাশক্তিশালী সেই জিনটা কালো ওঝার কাছ থেকে তার একটা বাহিনী নিয়ে বিদায় নেন। এদিকে কালো ওঝা আল্লাহর উপর ভরসা করে তার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে উনিও ওনার মতো করে আমল করে যাচ্ছেন। এদিকে ওনার নাক মুখ দিয়ে রক্ত পড়া শুরু করছে, কিন্তু তারপর উনি থেমে যাচ্ছেন না। এক পর্যায়ে ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে ধপাস করে গোয়াল ঘরের কাছে একটা শব্দ হয়। তো ওখানে একটা খড়ের গাদা ছিল, সকলে তড়িঘড়ি করে ওই খড়ের গাদার কাছে যান, মানে গোয়াল ঘরের পাশে যেটা আছে। তো ওখানে দেখা যায় যে ওই স্তূপের উপর জাহাঙ্গীর ভাই পড়ে আছে, তবে সম্পূর্ণ অচেনা এক জাহাঙ্গীর। কে যেন প্রবল আক্রোশে জাহাঙ্গীর ভাইয়ের ঘাড়টা চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ভিতরে ঢুকিয়ে দিয়েছে বলতে আমাদের গলার যেই একটা লেন্থ রয়েছে, ঘাড় এবং মাথা, এর মাঝখানে কিন্তু গলা আছে না, আমরা যে গলার যেই একটা 4 ইঞ্চি 5 ইঞ্চি যেটাই থাকে আর কি, মনে হচ্ছে তার কাঁধের সাথে মাথা সমান, মানে মনে হচ্ছে মাথা চাপ দিয়ে শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর জাহাঙ্গীর ভাইয়ের নাক মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এদিকে যেহেতু জাহাঙ্গীরকে ভাইকে ফেরত পাওয়া গেছে, তখন ওই শক্তিশালী জিনটাও, মানে পিশাচ জিনটাও আসেন এবং এসে বলেন যে আমরা মূলত ওই জিনগুলোকে বাধ্য করেছি, ওরা আসলে আসল পিশাচ সর্দারের অনুগত কেউ না, তার আন্ডারেও তারা থাকে না, মূলত এরা অন্য এলাকার পরিচিত, তাদেরকে দিয়ে কাজটা করতে গিয়েছিল। তখন ওরা যখন বুঝলো যে এই ছেলেটাকে নিয়ে যেতে গেলে আমাদের হাতে ওরা মারা পড়বে, তখন আমরা বলি যে তোরা ওকে যেখান থেকে নিয়ে এসেছিস ওখানে ফেরত দিয়ে আসবি। তখন ওরা রাজি হয়, কিন্তু ওর একটা ক্ষতি না করে ওরা যাবে না। তখন ওরা ওর এই ক্ষতিটা করে দেয়, আর এই ক্ষতিটা যদি ওরা না করত তাহলে জাহাঙ্গীরকে জীবিত অবস্থা আমরা উদ্ধার করতে পারতাম না, বা আমরাও নিয়ে আসতে পারতাম না, ওর লাশটাই শুধু নিয়ে আসতে পারতাম। এবং সেই পিশাচ সর্দার জানান যে তার অনুগত 4 জন পিশাচ জিন নিহত হয়েছে এবং আরো অনেকে গুরুতর আহত হয়েছে। এবং আর একটা ব্যাপার যেটা ওই পিশাচ সর্দার জানান, তিনি জানান যে ওরা 2 জন পিশাচকে বন্দী করে নিয়ে এসেছে, যারা ওই পিশাচ সর্দারের, মানে যেটা পরিস্থানের যে ছেলেটা ছিল আর কি, সেই ছেলের বাবা যে পিশাচ সর্দার, তার কথা শুনে যারা এসেছিল এরকম 2 জনকে বন্দী করে তারা নিয়ে এসেছে। কথিত আছে ওই 2 জন পিশাচকে কালু ওঝা তার বাড়ির সামনে একটা বড় তাল গাছে বন্দী করে রেখেছিল, যেটা অনেকেই শুনেছে যে ওই 2 জন পিশাচ ওই তাল গাছে বন্দী রয়েছে। জীবদ্দশায় জাহাঙ্গীর ভাইয়ের ঘাড় ছিল মাত্র 1 ইঞ্চির মতো, মানে কাঁধের সাথে মেলানোই আমরা বলতে পারি। দীর্ঘ প্রায় 3 বছর চিকিৎসার পর জাহাঙ্গীর ভাই সামান্য সুস্থ হন, তবে চিরদিনের জন্য ওনার স্বাভাবিক শারীরিক সক্ষমতা এবং সৌন্দর্য হারিয়ে প্রতিবন্ধী হয়ে যান। তিনি হাঁটার সময় মনে হতো উনি এখনই পড়ে যাবেন। উনি যে কয়েকদিন বেঁচে ছিলেন একেবারে প্রতিবন্ধী হয়েই বেঁচে ছিলেন। 1999 সালের 12ই নভেম্বর শুক্রবার দুপুর 2টোর দিকে 29 বছর বয়সে নিজ বাড়িতে জাহাঙ্গীর ভাই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গ্রামবাসীর প্রতি পিশাচের ভয়ঙ্কর অত্যাচার সহ শামসুদ্দিন হুজুর, মাহানুর পরীর বাবা,
আবুল কাসিম এবং তার দাদা পরিস্থানের বাদশাহ আব্দুল কাইয়ুম সহ এখানে মানে এই ঘটনায় উল্লিখিত পরিস্থানের সকল যেই ব্যাপারগুলো এগুলো কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের কাছে বর্ণনা করেছিলেন এই মাহনুর পরী। আর জাহাঙ্গীর ভাই নিজের মুখেই এই ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকেই বলেছেন। এমনকি এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা অনেকেই জানেন। তো যাই হোক, আর ঘটনা যখন ঘটে তখন তো এই যে এনামুল হক আবির ভাই তখন তো উনি অনেক ছোট। পরবর্তীতে এই জাহাঙ্গীর ভাইয়ের আপন ছোট বোন মারুফা আপা নিজ মুখে উক্ত ঘটনা আরো বিস্তারিত ভাবে সুন্দর করে এনামুল হক আবির ভাইকে বলেছেন। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো?